40, 41, 42 থেকে হবে, 42 থেকে। 42 থেকে হবে। চলো, খুব ভালো অঙ্ক। হ্যাঁ, খুব কষ্ট হয়ে যাবো, কালকে এত বৃষ্টি হয়েছে। আমার এত দূরে সেন্টার দিয়েছিল, হরিহর পাড়া, মানে বহরমপুর থেকে গিয়ে আরো তোমার 40 মিনিট, মানে 20 কিলোমিটার। হ্যাঁ হ্যাঁ, ওই হরিহর পাড়া, মানে ভাব। আহ, গ্রাম অঞ্চল বটে, কিন্তু অনেক ব্যাকওয়ার্ড ভাই, অনেক দূর। আমাদের বাড়ি থেকে তো বহুত দূর। তাহলে ভাব, আমি 8:30 ট্রেনে গেছি। বেশ, যাই হোক, না পৌঁছে গেছি, 1 ঘন্টা আগে পৌঁছে গেছি, ট্রেকারে করে গেলাম। দেখো, এই টাইপটা নতুন টাইপ শুরু হচ্ছে আজকে, সবাই খাতা খুলবা। জানো না, জানি না, পুরাতন নতুন কোনো ফ্যাক্ট নয়, তোমাকে বাস করা চাই। দেখো বলেছে, অফ দ্য থ্রি নাম্বারস ফার্স্ট ইজ টুয়াইস অফ দ্য সেকেন্ড অ্যান্ড দ্য সেকেন্ড ইজ টুয়াইস অফ দ্য থার্ড। ঠিক আছে, বলেছে তিনটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ। যদি তিনটি সংখ্যার গড় হয় 21, তাহলে সর্বনিম্ন সংখ্যাটি নির্ণয় করো। বাংলাটা একটু ভুল থাকতে পারে মানে কথায়, কিন্তু ইংলিশে কোনো কোনো ভুল নেই। তিনটে সংখ্যা আছে, তাহলে তিনটে সংখ্যাকে আমি ধরে নিলাম, একটা হচ্ছে ফার্স্ট সংখ্যা, একটা হচ্ছে সেকেন্ড সংখ্যা, আর একটা হচ্ছে থার্ড সংখ্যা। ঠিক আছে, এই তিনটে সংখ্যা। ঠিক আছে, এবারে বলেছে অফ দ্য থ্রি নাম্বারস ফার্স্ট ইজ, এই শুভ রেকর্ড করবি কিন্তু, অফ দ্য থ্রি নাম্বারস ফার্স্ট ইজ টুয়াইস অফ সেকেন্ড। টুয়াইস মানে কি, দুগুণ। ঠিক আছে, ফার্স্ট ইজ টুয়াইস অফ সেকেন্ড। অনেকে করবা যে টুয়াইস অফ সেকেন্ড বলেছে, তাহলে প্রথমটাকে 2 ধরি, দ্বিতীয়টাকে 1 ধরবো, ঠিক কিনা, সে অনুপাত যেভাবে আমরা শিখেছিলাম। আবার সেকেন্ড ইজ টুয়াইস অফ থার্ড, সেকেন্ডটা আবার তৃতীয়ের দ্বিগুণ, তাহলে এটা কি করবো, থার্ডটাকে 1 ধরতে হবে, দ্বিতীয়টাকে 2 ধরতে হবে। ঠিক আছে, মানে একবার এর সাথে এর সম্পর্ক বলেছে, আর একবার এর সাথে এর সম্পর্ক বলেছে। এবার তোমরা জানো ব্যালেন্স করতে গেলে কি করতে হয়, এর সাথে ভাই এর 3 গুণ, হবে? এর সাথে এর গুণ, এর সাথে ওর গুণ। দাঁড়াও করি, তাহলে 2 দোকানে কত হবে, 4, 2 একে 2 আর 1 একে 1। তাহলে এই এই কটা হয়ে যাবে সংখ্যার অনুপাত, হবে কি হবে না বলো, হবে তো। তাহলে প্রথম সংখ্যাটা তুমি যদি 4 ধরো, দ্বিতীয় সংখ্যাটা হবে 2, তৃতীয় সংখ্যাটা হবে 1। ঠিক আছে, তাহলে টোটাল করলে কত হয়, 4 আর 2 6 রেখে 7। তুমি জানো অ্যাভারেজ বার করার নিয়ম কি, যোগ করে যটা সংখ্যা আছে তয় দিয়ে ভাগ, মানে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটে সংখ্যা, তাই 3 দিয়ে ভাগ, তাহলে 7/3 আসার কথা, কিন্তু অঙ্কে উত্তর কত বলেছে, গড় করলে হয় 21, মানে 21। তাহলে এটার ভ্যালু বলে দিয়েছে 21। তুমি যদি কাটাকুটি করো, 7 3 21 কাটবে, তুমি বলবে হ্যাঁ স্যার, তাহলে একের ভ্যালু 3 থেকে কত আসবে, 9। এ কোনাকুনি গুণে গেল, বজ্র গুণন, 3 থেকে 9। তাহলে একের ভ্যালু 9। তোমাকে অরিজিনাল সংখ্যা কি বার করতে বলেছে, সর্বনিম্ন সংখ্যা। তোমার সর্বনিম্ন সংখ্যা তো একই আছে, তাহলে উত্তর কত হবে, 9। এটা হয়ে যাবে অ্যান্সার। কে কে বুঝলি, কে কে বুঝলি না বল। কঠিন না, একদম সোজা। রাজশ্রী বুঝেছিস, জেনিভা বুঝেছিস। একবারে 7-এর ভ্যালু 21 হবে না, 7/3 কেন? ভাই ওটাই করেছিলাম ভাই, 7-এর ভ্যালু 21। 7-এর ভ্যালু কেন হবে, গড় বলেছে, তিনটি সংখ্যার গড় 21। তিনটি সংখ্যা টোটাল করলে 7 হচ্ছে, গড় কি হচ্ছে আদেও। বুঝে গেছি। এভারেজ বলেছে না, দ্য অ্যাভারেজ অফ দ্য থ্রি নাম্বার ইজ 21। সেই জন্য গড় বার করতে গেলে যোগ করে যটা সংখ্যা আছে তয় দিয়ে ভাগ করতে হয়, তাহলে যোগ করলে 7 আসছে, কিন্তু গড় বলেছে বলে 3 দিয়ে ভাগ করে দিলাম। যদি এটা বুঝতে পারো তাহলে এই অঙ্কটা করো। চেঞ্জ করবো তো, আশা করি খুব সোজা অঙ্ক, কোনো কঠিন নয়। চলো নেক্সট করো। অফ থ্রি নাম্বারস, তিনটি নাম্বারের মধ্যে, দ্য ফার্স্ট ইজ 3 টাইমস অফ দ্য সেকেন্ড নাম্বার। তিনটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার 3 গুণ, অ্যান্ড দ্য থার্ড ইজ 5 টাইমস অফ দ্য ফার্স্ট, এবং তৃতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার 5 গুণ। যদি সমস্ত সংখ্যাগুলোর গড় 57 বা 57 হয়, then the difference between the largest and the smallest number, তাহলে প্রথম এবং মানে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করো। 42। 42 না, 42 আসছে না। কে বললো 42? 72। হ্যাঁ, 72 আসবে। বলো কত কত গুণ বলেছে সেটা আমাকে আগে বলো। তিনটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার 3 গুণ এবং তৃতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার 5 গুণ।
তুমি যা বলেছে তাই করো। তুমি এই দেখো, প্রথম লিখলা, তারপরে লিখলা দ্বিতীয়, তারপর লিখলা তৃতীয়, ঠিক আছে? তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার 3 গুণ। তাহলে তুমি কি করবা ভাই? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার 3 গুণ। তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা 3 গুণ, তাহলে একটা 3 ধরলে এটাকে 1 ধরতে হবে, হ্যাঁ কি না? আবার বলেছে তৃতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার 5 গুণ। তৃতীয় সংখ্যাটি প্রথম 5 গুণ বলেছে, হ্যাঁ। তাহলে তৃতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার 5 গুণ। তাহলে প্রথম সংখ্যার 5 গুণ হলে তাহলে এটা 5 গুণ করতে গেলে 3 5 15 করতে হবে কি হবে না বলো আমায়? হবে তো? যা যা বলেছে তাই তাই করলাম। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার মানে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার 3 গুণ, সেটাকে 3 দিয়ে গুণ করলাম। এবার তৃতীয় সংখ্যাটা প্রথম সংখ্যার 5 গুণ। এইটুকু করে ফেলে অঙ্ক হয়ে গেল, আর কিছুই নাই। তাহলে 3 হয়ে গেল, 1 হয়ে গেল, আর 15 হয়ে গেল, সংখ্যা 3টে। তুমি বললে হ্যাঁ স্যার। তাই যোগ করলে কত হবে? 3 আর 1 4 আর 15 কত হয়? 4 আর 15 19। এবার গড় বললে 3 দিয়ে ভাগ করতে হবে। এই 19/3 এর ভ্যালু বলেছে 57। তাহলে তুমি বলবে স্যার 19 3 57, তাহলে কত হবে? 3 3 9 হবে। আবার সে আগেরটার মতোই এলো, 3 কে 3 দিয়ে গুণ করলে 9 হয়ে গেল, 1 এর ভ্যালু। এবার বলেছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য। বলো বৃহত্তম সংখ্যা কত? 15, আর ক্ষুদ্রতম সংখ্যা কত? 3। তাহলে এদের মধ্যে পার্থক্য কত হচ্ছে? 12। তাহলে 12 এর ভ্যালু ডাইরেক্ট, কোথায় ভুল হলো? 12 না, ঠিকই তো আছে। 12 আসছে না 14 আসছে? সরি সরি, ঠিক আছে এখন। না 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 না, প্রথম ক্ষুদ্রতম সংখ্যা তো 1 হচ্ছে না, 3 কি করে হচ্ছে? ক্ষুদ্রতম সংখ্যা 1 আর বৃহত্তম সংখ্যা 15। তাহলে 1 আর 15 এর মধ্যে পার্থক্য কত? তুমি বলছো 14। তাহলে 14 এর ভ্যালু বার করতে বলেছে। 14 9 কত হবে? 126 হবে উত্তর, 126। ঢুকলো মাথায় না ঢুকলো না? না আরেকবার বলবো? ঢুকেছে? জসিম ঢুকেছে না ঢুকেনি? না 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 না, মনে হয় ওটা মিস্টেকেনলি, ঠিক আছে? 72 নয়, 126। ঠিক আছে, স্বরলিপি বাহাত্তর সবার ঢুকেছে? পড়েছে। আশা করি ঢুকেছে। বেশ, চলো নেক্সট। এই অঙ্কটা করো। একই অঙ্ক করে দেখাও দেখিনি কত আসবে। সবাই করো, আমি করে দেবো সেরকম নয়, নিজে নিজে তৈরি এটা করে স্যার নাও। 72। এইটা হবে 72, আগেরটা ভুল করে 72 বলে দিয়েছিলাম। ওদের 3টি সংখ্যার মধ্যে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার 2 গুণ। তাহলে 3টে সংখ্যা এবার লেখো, ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, ঠিক আছে? তাহলে 3টি সংখ্যার মধ্যে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার 2 গুণ। তাহলে দ্বিতীয় সংখ্যাটি যদি 2 গুণ হয় তাহলে কি করবা? দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার 2 গুণ। কার 2 গুণ? প্রথম। তাহলে প্রথমটাকে 1 ধরো, দ্বিতীয়টাকে 2 গুণ বলে 1-এর 2 গুণ বলে 2 লিখলাম। ধরবা, হ্যাঁ স্যার। এবার বলেছে তৃতীয় সংখ্যার, 3টি সংখ্যার মধ্যে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যার 3 গুণ। তৃতীয় সংখ্যার 3 গুণ বললে কি করতে হবে? তুমি বলবো স্যার দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার যদি 3 গুণ করতে হয় তাহলে তাহলে এটাকে 3 করতে হবে, এটাকে এটাকে কত করতে হবে? 1 করতে হবে, তাই তো? না ভুল করলাম? এক কাজ করি, দাঁড়াও, অনুপাতটা ঠিকঠাক করে নি। ঠিক বলেছিস, দাঁড়াও একবার করি। এই যা, মুছে যাচ্ছে কেন? মাঝে মধ্যে যে কি হয়, why this is happening? ইরেজ হয়ে গেল কেন সব? এই লেখা হচ্ছে না কেন? ঠিক আছে, হ্যাঁ ভাই 72 বেরিয়েছে। 72 বেরিয়েছে। দেখো আরেকবার হ্যাঁ। বলছি, 3টে সংখ্যা আছে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, ঠিক আছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয় বলেছে। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার 2 গুণ, মানে একটা সংখ্যাই বলে দিয়েছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার 2 গুণ এবং তৃতীয় সংখ্যার 3 গুণ। মানে দ্বিতীয় সংখ্যাটাই একটার 2 গুণ হচ্ছে, একটা 3 গুণ হচ্ছে। তাহলে এইরকম যখনই বল দেবে না 2 গুণ 3 গুণ, এতে 2 আর 3 এর লসাগু ধরে নিবি 6। তাহলে সুবিধা হয়ে যাবে। তাহলে দ্বিতীয় সংখ্যাটাকে 6 ধরে নিবি। তাহলে প্রথম সংখ্যাটা যদি 2 গুণ হয় তাহলে প্রথম সংখ্যাটাকে 2 গুণ করলে 3 এর 2 গুণ হতে হবে নিশ্চয়। আর লাস্ট সংখ্যা যদি 3 গুণ হতে হয় নিশ্চয়ই এর 2 গুণ হতে হবে, তাহলে এটা 2 হতে হবে, তাহলে এর 3 গুণ হয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে সুবিধা হয়ে যায়। একই সংখ্যা যদি 2 গুণ 3 গুণ বলে অন্য সংখ্যাগুলোর, তাহলে 2 গুণ আর 3 গুণ যত গুণ বলেছে তাদের কি ধরে নেবা? তুমি লসাগু করে নেবে ডাইরেক্ট। তাহলে 2 আর 3 এর লসাগু 6 হয়ে যাবে। তাহলে অন্য সংখ্যাগুলো না ধরা তোমার পক্ষে সুবিধা হয়ে যাবে, ঠিক আছে?
তাহলে যে সংখ্যাটা বলে দিয়েছে তো সেটাকে 6 ধরে নিবা, ঠিক আছে? তাহলে প্রথমটা কয় গুণ হয়ে গেল? প্রথমটা দ্বিগুণ, সেই জন্য একটা 3 হতে হবে, তবেই তো 3 এর 2 গুণ করবো 6 হবে। আর একটা সংখ্যাকে দিয়ে, আর তৃতীয় সংখ্যাটাকে 3 গুণ বলেছে, এটাকে 2 ধরতে হবে, তবেই তো 3 গুণ করলে 2 এর 3 গুণ করলে 6 হবে। তুমি বলবে হ্যাঁ স্যার। তাহলে 3, 6 আর 2 এইগুলো হলো তিনটে সংখ্যা। তাহলে এদের গড় করলে কত হবে? 6 3 9 2 কত হবে? 11। 11। এবার 11 কে যদি গড় করো 3 দিয়ে ভাগ করতে হবে, 11/3 করলে কত হবে? 44। তাহলে 11 কত? 11 4 44। তাহলে একের ভ্যালু কত হবে? 4 3 12। তাহলে আমাকে একটা জিনিস বলো ভাই, তাহলে সর্ববৃহৎ সংখ্যাটি কত? সর্ববৃহৎ সংখ্যা কত? দ্বিতীয় সংখ্যা, তার ভ্যালু কত? 6। তাহলে 6 এর ভ্যালু 12 গুণ করলে কত হবে? 6 12 72। ইজ ইট ক্লিয়ার? ও বাবুরা, ক্লিয়ার আশা করি। 72। বেশ, নেক্সট যাবো। বেশ। গদায় লস্করি চাল নিয়ে চলে এসছেন আমাদের সামনে শাশ্বত রয়। জীবনে কেউ লেট হোক না হোক, ও নিজে লেট হবেই। দেখো 45 নাম্বার ম্যাথ করো, এই অঙ্কটা করো। তিনটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণ। যদি তাদের গড় 100 হয় তাহলে সর্ববৃহৎ সংখ্যাটি নির্ণয় করো। 180 হবে ভাই, হ্যাঁ, 180। ভেরি গুড, 180। আর और कौन कौन कर सकता है? জেনিবা হয়ে গেছে অঙ্কটা 180 হ্যাঁ স্যার। হবে। তাহলে কি বলেছে দেখো, কোনটা দেওয়া নাই সেটাকে ফোকাস করো। তিনটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণ, ঠিক আছে? তাহলে তুমি একটা কাজ করো, যে যেটা দেওয়া নেই সেটাকে 1 ধরে নাও। কোনটা দেওয়া নাই? তৃতীয় সংখ্যাটা দেখো দেওয়া নাই, এটা 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর সংখ্যা। তাহলে দ্বিগুণ আর 3 গুণ, 2 গুণ একটা আছে, 2 গুণ আছে আর একটা 3 গুণ আছে। তাহলে তুমি 2 আর 3 এর লস হবে, তুমি একটাকে 6 ধরে নাও, ঠিক আছে? তাহলে খুব সুবিধা হয়ে যাবে, দেখো বলেছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণ। তাই দ্বিতীয় সংখ্যাটি যদি তৃতীয় সংখ্যার 3 গুণ হয়, দ্বিতীয় সংখ্যাটি যদি তৃতীয় সংখ্যার 3 গুণ হয়, এটাকে 3 করতে হবে, লাস্টে এটা 1 করতে হবে। আর এটা যদি দ্বিগুণ হয়, দেখো 6 হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে এর দ্বিগুণ হয়ে গেল আর এর 3 গুণ হয়ে গেল। তুমি যেভাবে ইচ্ছা করো, কোনো ফর্মুলা নাই, কোনো প্রসেস নাই, তুমি জাস্ট বসাও, ঠিক আছে? কোনটা 3 গুণ কোনটা 2 গুণ, জাস্ট ব্যালেন্স করে তিনটে যে নাম্বার বলে দিয়েছে, এইটুকু করতে পারলে অঙ্ক শেষ। তাহলে প্রথম সংখ্যাটা হবে 6, দ্বিতীয় সংখ্যাটা হবে 3, লাস্টের সংখ্যাটা 1। তাহলে 6 3 9 রেখে কত হবে? 10। অ্যাভারেজ করলে 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 10/3 এর ভ্যালু কত? 100। তাহলে কাটাকুটি করলে কত হবে? 10.100। তাহলে একের ভ্যালু কত আসবে ভাই? 3 10 30। তুমি বলবে হ্যাঁ স্যার। তাহলে সর্ববৃহৎ সংখ্যাটি নির্ণয় করো। সর্ববৃহৎ সংখ্যা কত? প্রথম সংখ্যাটা। তাহলে 6 এর ভ্যালু কত হবে? 6 3 180। ঠিক আছে ভাই? ও বাবুরা, ঠিক আছে? আচ্ছা বেশ, 180। আশা করি ঠিক আছে। দেখো, এই অঙ্কটা যে করতে পারবে সে বলবো হ্যাঁ। অপশনও দেওয়া আছে দেখো, এ বি সি আর ডি। বলেছে দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 3 নাম্বার ইজ থ্রাইস অফ দ্য 4 নাম্বারস। পাঁচটি সংখ্যার মানে প্রথম তিনটি সংখ্যার গড় চতুর্থ সংখ্যার 3 গুণ। যদি সমস্ত সংখ্যাগুলির গড় 5 হয় তাহলে চতুর্থ সংখ্যাটি নির্ণয় করো। বারবার 3 বার পড় মিনিমাম অঙ্কটাকে। দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 3 নাম্বারস, প্রথম তিনটি সংখ্যার গড় থ্রাইস মানে 3 গুণ, চতুর্থ সংখ্যার 3 গুণ। যদি অ্যাভারেজ অফ দ্য 4 নাম্বারস মানে টোটাল 4টে নাম্বারের গড় যদি 5 হয় তাহলে চতুর্থ সংখ্যাটি নির্ণয় করো। স্যার 2। অপশন কত হবে? 2। বাই অপশন তুমি করতে পারবা। দেখো এ বি আর সি আর ডি কিভাবে বার করবো বলো। তুমি আমাকে একটা জিনিস বলতে পারো, যদি অল ফোর্স নাম্বার মানে সমস্ত সংখ্যাগুলির গড় যদি 5 হয়, মানে টোটাল সংখ্যা কটা আছে? 4টি। টোটাল সংখ্যা কটা আছে? 4টি। 4টি সংখ্যার গড় যদি 5 হয় তাহলে টোটাল কত হবে?
20 হবে, 4 5 20, চারটি সংখ্যা যোগফল 20 হবে? তুমি বলবে হ্যাঁ স্যার একদম 20 হবে। এবার বলেছে যদি দ্য অ্যাভারেজ অফ দ্য ফোর, যদি তুমি চতুর্থ সংখ্যা যদি তুমি 2 ধরো বাই অপশন, ঠিক আছে, চতুর্থ সংখ্যা যদি গড় তুমি কত ধরো, 2 ধরো, বা তুমি ধরো একটা ওয়ার্ড তুমি যে কোনো একটা 5 ধরে নিলা প্রথমে, তাহলে চতুর্থ সংখ্যাটা যদি 5 হয়, মানে ফোর্থ নাম্বার যদি 5 হয়, তাহলে 5 বাদ দিলে কত আসছে, 15। ঠিক আছে, 5 বাদ দিলে কত হয়, 15। তাহলে 15 কি এইটা প্রথম তিনটি সংখ্যা গড় চতুর্থ সংখ্যা 3 গুণ হচ্ছে, সেটা তুমি আগে বার করো। প্রথম তিনটি সংখ্যার গড়, ঠিক আছে, আচ্ছা প্রথম তিনটি সংখ্যার গড় কি চতুর্থ সংখ্যা 3 গুণ হচ্ছে? তাহলে প্রথম তিনটি সংখ্যা মানে 15 পড়ে থাকে, তাহলে প্রথম তিনটি সংখ্যার গড় কত হচ্ছে, 5 আসছে। তাহলে 5 এই চতুর্থ সংখ্যার তো 1 গুণ হচ্ছে, 3 গুণ তো হচ্ছে না। স্যাটিসফাই হচ্ছে কি? দেখবো না স্যার হচ্ছে না। এই অঙ্কটাকে এইভাবে করা ছাড়া খুব মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা 1 গুণ, তাহলে অপশন নাম্বার তোমার বি হবে না। তুমি যদি 4 ধরো, 2 ধরো, এবার আমি ডাইরেক্ট অপশনে আসছি, যেটা উত্তর সেটাই ধরে করছি। ধরো 4টি সংখ্যার গড় কত, 5, তাই টোটাল কত হবে, 4 5 20 হবে। তুমি বলবে হ্যাঁ। যদি আমি চতুর্থ সংখ্যা যদি 2 ধরি বাই অপশন সি, চতুর্থ সংখ্যা ধরো ফোর্থ নাম্বারটা আমি ধরলাম, তাহলে ফোর্থ নাম্বার যদি তুমি ধরো 2, তাহলে বাদ দিলে কত হবে, 18। তাহলে এই 18 কি বাদ বাকি মানে তিনটে সংখ্যার টোটাল? তুমি বলবে হ্যাঁ স্যার। তাহলে 18 কে যদি তুমি ভাগ দাও তিনটে সংখ্যা দিয়ে, তাহলে গড় কত আসবে, 6। এই 6টা কি হবে, যে বাদ বাকি বেঁচে আছে তিনটে সংখ্যা তার অ্যাভারেজ হবে। এই 6টা কি চতুর্থ নাম্বার সংখ্যা 2 এর কি 3 গুণ হচ্ছে? তুমি বলবে হ্যাঁ স্যার, 3 দুগুণে 6 হয়। তাহলে এটা স্যাটিসফাই করে গেল। তাহলে তোমার বাই অপশন কত হবে, উত্তর সি হবে। ঠিক আছে, আর যদি তুমি এইভাবে অপশন ধরে না করতে যাও, ধরো তোমার কোনো যদি ডেসক্রিপটিভ কোনো এক্সাম থাকলো, তোমাকে করে দেখাতে হবে উত্তরটা, তখন তুমি এইটা বুঝতে পেরেছিস তো বাই অপশন মেথড আমি কিভাবে করলাম? অপশন ধরে ধরে করলাম, গড় বার করে রিভার্স মেথডে গিয়ে করলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছিস। প্রথমটা স্যাটিসফাই করলো না, সেই জন্য প্রথম অপশন আমি 5টাকে নিয়ে নিই। ঠিক আছে, দ্বিতীয় অপশন যেটা ছিল সি, এই 2 বাদ দিলাম 20 করে, যে 18 হয়ে গেল, স্যাটিসফাই করে গেল, নিয়ে নিলাম। এবার ধরো তোমাকে পরীক্ষায় দিয়ে দিল, তাহলে পরীক্ষায় তুমি কি করবা বলো? আমি ভালো করে বলছি, দেখো ধরো তোমাকে 4টে সংখ্যা আছে, ঠিক আছে ভাই, বলেছে এ, এ, বি, সি। ধরো এই কটা প্রথম 3টে সংখ্যা, এদের গড় বার করতে গেলে যোগ করে 3 দিয়ে ভাগ করতে হবে, a প্লাস বি প্লাস সি বাই 3। তুমি বলবে হ্যাঁ। এই গড়টাই কি, যে চতুর্থ সংখ্যা, তুমি চতুর্থ সংখ্যা ধরো ডি ধরে নিলাম, এর 3 গুণ। এদের যে গড়টা বেরোবে চতুর্থ সংখ্যা ডি এর কগুণ, 3 গুণ। এটাই অঙ্কে বলে দেওয়া আছে। তুমি বলবে হ্যাঁ স্যার। তাহলে এ প্লাস বি প্লাস সি যদি তুমি করো, তাহলে কত হবে, 3 3 9 কোনাকুনি গুণ হলে 9d হয়ে যাবে। তুমি বলবে হ্যাঁ স্যার হয়ে যাবে। আচ্ছা, এবার তোমাকে বলে দিয়েছে 4টি সংখ্যার গড় কত, 5 বলে দিয়েছে। তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই 4, 4টি সংখ্যার গড় অঙ্কে কত বলে যাচ্ছে, 5। ঠিক আছে ভাই। আচ্ছা, এবার তোমাকে একটা জিনিস বলো, এ প্লাস বি প্লাস সি এর মান তুমি এই জায়গা থেকে পেলা কত, 9d পেয়েছো তো? তাহলে এইখানে এ প্লাস বি প্লাস সি এর মানটা তুমি রেখে দিতে পারো। তুমি বলবে হ্যাঁ স্যার। তাহলে 9d এখানে লিখে দিলাম, আর একটা d পড়ে আছে প্রথম থেকে, তাহলে বাই 4 করে দিলাম, ইজিক্যাল টু 5 হয়ে গেল। তাহলে 9d প্লাস 1d কত হয়, 10d বাই 4, এটা ইজিক্যাল টু 5 হয়ে গেল। 5 দুগুণে 10 হয়ে গেল, 2 দুগুণে 4 হয়ে গেল। তাহলে d এর ভ্যালু কত বেরোলো, 2। তাহলে চতুর্থ সংখ্যা আমি d ধরেছি, d এর ভ্যালু 2 বেরিয়ে গেল। এটা বাই ডেসক্রিপশন। ঠিক আছে, তোমাকে যে কোনো বইয়ে করে দেওয়া থাকবে বা যে কোনো জায়গায় করে দেওয়া থাকবে, পরীক্ষা যদি কোনো ধরনের ডেসক্রিপটিভ দাও, তাহলে তোমাকে এইভাবে করে আসতে হবে। তখন তুমি আর অপশন ধরে দেখাতে পারবে না। ঠিক আছে, ঠিক আছে ভাই, হোপফুলি তোমরা বুঝতে পেরেছো, বোঝা গেছে সবার? করে নিবা, ঠিক আছে ভাই, করে নিবা। ওকে চলো, নেক্সট অঙ্ক, এই টাইপের লাস্ট অঙ্ক করো। করো, কে করতে পারবা, একই অঙ্ক।
বলেছে অফ দ্য থ্রি নাম্বার, তিনটি নাম্বারের মধ্যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার 4 গুণ এবং তৃতীয় সংখ্যার 3 গুণ। যদি তাদের গড় হয় 95, তাহলে তৃতীয় সংখ্যাটি নির্ণয় করো। একটা সংখ্যায় একজনের দ্বিগুণ আর একজনের 4 গুণ এরকম করে বলে দিয়েছে। তাহলে তুমি কি করবে? তুমি এক কাজ করে নাও, তিনটে সংখ্যাকে এভাবে লেখো, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। লিখলা, তিনটি নাম্বারের মধ্যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার 4 গুণ এবং ওই সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণ। তাহলে একটা 4 গুণ বলেছে আর একটা 3 গুণ বলেছে। তুমি কি করবা, 4 আর 3 এর লসাগু বা গুণ করে বার করে দেওয়া 12। তাহলে একটা সংখ্যায় যদি একজনের 4 গুণ হয়, একজন 3 গুণ হয়, তাহলে একটা সংখ্যাকে 12 ধরে নাও। তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার 4 গুণ, তাহলে নিশ্চয়ই দ্বিতীয় সংখ্যাকে 3 ধরতে হবে, তবেই তো 3 4 এ 12 হবে, 4 গুণ হবে। আর চতুর্থ সংখ্যাকে কি তৃতীয় সংখ্যাকে কি ধরবা, 4 ধরে নাও, তবে তো 4 এর 3 গুণ 12 হবে। তুমি বলবে হ্যাঁ স্যার, একদম স্যাটিসফাই হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ 60 হবে। তাহলে প্রথমটা 12 ধরো, তারপরটা 3 ধরো, তারপরটা 4 ধরো। তাহলে ওইটা হয়ে গেল 12, 3 আর 4। তাহলে সংখ্যা কটা যোগ করলে কত হবে বলো ভাই? 12 3 15 4 19। তাহলে 19 গড় করলে 3 দিয়ে ভাগ করে দাও। এবার এদের ভ্যালু বলেছে কত, 95। তাহলে 19 এর ভ্যালু 95, কত গুণ, 5 19 95। তাহলে 1 এর ভ্যালু কত হবে, 3 5 15। তুমি বলো তৃতীয় সংখ্যাটি মান কত? তৃতীয় সংখ্যাটি কি বলেছে, 4। তাহলে 4 এর 15 গুণ কত হবে, 4 15 60। This will be the answer, 60। বোঝা গেছে? স্বরলিপি বোঝা গেছে? জানি রাজশ্রী বোঝা গেছে? কই রে, বোঝা গেছে? রাজশ্রী তোর মাইক কি বন্ধ আছে, না তুই কথা বলবি না? কি রকম না তো দাদা, বলো। মানে তোর ভয়েসই আসছে না দুদিন থেকে। আমি ভাবলাম ফোনে কোনো প্রবলেম হ্যাঁ ভয়েস আসছিল না দুদিন থেকে, না ওই জন্য হ্যাঁ, মাইক বন্ধ ছিল না, তাই বলছি। না মাইকটা বন্ধ ছিল, সেই জন্য আসছিল না। বেশ ঠিক আছে। দেখো তাহলে এই টাইপটা, যে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা 3 গুণ 4 গুণ, আশা করি এবার পারবা তোমরা। এই টাইপটা শেষ হলো, ঠিক আছে? অ্যাভারেজ খুব তাড়াতাড়ি হবে। হ্যাঁ, এইবার আসবে সে তোমাদের ক্রিকেট খেলার যে অঙ্কগুলো আসে না, প্রথম ইনিংসে এত রান করলো, লাস্ট ইনিংসে এত রান করলো, এই অঙ্কগুলো কিভাবে করবা সেই টাইপটা আজকে এসছে। বিশাল ইম্পর্টেন্ট টাইপ, ঠিক আছে ভাই? যে কোনো পরীক্ষার, এসএসসি বলো, ডাব্লিউবিপি বলো, যে কোনো পরীক্ষা বলো, সেই পরীক্ষার জন্য এটা স্যার খুব। আগের অঙ্কটা ঠিক বুঝতে পারলাম না। বুঝতে পারলি না মানে? 2 গুণ 3 গুণ 4 গুণটা ঠিক বুঝতে পারলাম না। বুঝতে কোনটা বল? পারলাম না। এইটাই স্যার, মানে কি ক্লাসের প্রথম দিকে আসবি তুই ভাই, 20 মিনিট প্রথমে লেট করে আসবি, দিয়ে বলবি বুঝতে পারলাম না। জীবনে এটা বুঝতে পারলাম না এখন। পাঁচল থাকতে শেখ ভাই, এক এক সেকেন্ডে জীবনে আচ্ছা, দাম আছে। হ্যাঁ স্যার, একদম একদম স্যার। যেদিন দেখবে না 1 সেকেন্ডের জন্য একটা জিনিস মিস হয়ে গেল, 1 সেকেন্ডের জন্য কাউকে বাঁচাতে পারলি না, তুমি সারা জীবন রিগ্রেট করবে। স্যার জয়েনই হতে পারছিলাম না, এত নেটে সমস্যা করছিল। এখনই চলছে, তাও আমরা কথা কাটা কাটা আসছে, কি জানি ভাই তোর এরকম ব্যাপার। 1 জিবি পার সেকেন্ড স্পিডের নেট কিরকম যায়। বেশ যাই, স্যার 1 জিবি পার সেকেন্ড সকালের দিকে চলে আর রাতের দিকে চলে না, কেন বুঝি না। যখন দরকার তখন চলে না। বেশ এবার শুনেলে, ঠিক আছে? আরেকবার বলে দিচ্ছি লাস্ট টাইম, যারা বুঝতে পারি না একবার কুইক রিভাইজ করে নাও। 3টে নাম্বার আছে, বলেছে 3টি নাম্বারের মধ্যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার 4 গুণ এবং তৃতীয় সংখ্যার 3 গুণ। মানে একটাই সংখ্যা, যেটা প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যার ক গুণ হবে, 4 গুণ, এবং প্রথম সংখ্যাটাই তৃতীয় সংখ্যার 3 গুণ। এরকম যদি একই সংখ্যা একজনের 4 গুণ একজনের 3 গুণ যদি বলে, তাহলে তখন কি করবা, 4 আর 3 এর লসও করে নিবা বা গুণ করে টোটাল করে নিবা কত, 4 3 12, দিয়ে যে সংখ্যাটা অন্যদের সাথে সম্পর্ক বলেছে তার তলায় 12 বসিয়ে দিবা। তাহলে 12 যদি কাউকে 4 গুণ হতে হয়, মানে দ্বিতীয় সংখ্যাটা যদি 4 গুণ হতে হয়, তাহলে নিজেকে হতে হবে কত, 3। তবে 3 এর 4 গুণ করবো তবে না 12 হবে? তুমি বলবে হ্যাঁ স্যার। এবং লাস্টে যে তৃতীয় সংখ্যার কত, 3 গুণ, তাহলে নিশ্চয়ই সংখ্যাটাকে কত হবে, 4 হতে হবে, তবেই তো 4 এর 3 গুণ করবো তবে না 12 হবে? তুমি বলবে হ্যাঁ স্যার। তাহলে অরিজিনালি যদি আমি সংখ্যাগুলো রেশিও ধরি, একটা হবে 12, একটা হবে 3, একটা হবে 4। বোঝা গেছে? এইবার বলেছে ওই 3টি সংখ্যা যদি গড় করা হয়, তাহলে কত হয়, 95। তাহলে গড় করার জন্য কি করতে হয়, আগে যোগ করতে হয়, দিয়ে যটা সংখ্যা আছে তয় দিয়ে ভাগ করতে হয়। তাহলে 12 3 15 4 19 করলাম যোগ করে টোটাল, এবং সংখ্যা কটা সংখ্যা আছে, 3টে সংখ্যা, তাই 3 দিয়ে আমি ভাগ করে দিলাম।
এদের ভ্যালু বলেছে কত 95, আমি কাটাকুটি করলাম 5 19 এবং 95, তাহলে একের ভ্যালু কত বেরোচ্ছে 15। এবার বলছে তৃতীয় সংখ্যাটি নির্ণয় করো, তৃতীয় সংখ্যাটির ভ্যালু কত ছিল 4, তো 4 এ 15 গুণ করলে কত হবে 60। ঠিক আছে, ঠিক আছে, বল শাশ্বত। হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। বেশ, চল। শোনা যাচ্ছে তো স্যার আমার কথা? হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন তো? না কাটছে খুব? না না শুনতে পাচ্ছি। দেখো, এবার চুপ করো। বলেছে একটি ক্রিকেটার, এই ক্রিকেটার স্কোরস 52 রান ইন দ্য ফার্স্ট ইনিংস। একজন খেলোয়াড়, ক্রিকেট খেলোয়াড় প্রথম ইনিংসে 52 রান করে, ঠিক আছে, অ্যান্ড 53 রান ইন দ্য সেকেন্ড ইনিংস, এবং দ্বিতীয় ইনিংসে কত রান করে 53 রান করে, অ্যান্ড 54 রানস ইন দ্য থার্ড ইনিংস, এবং তৃতীয় ইনিংসে কত রান করে 54 রান। হোয়াট শুড বি দ্য স্কোর ইন ফোর্থ ইনিংস? তাহলে তাকে চতুর্থ ইনিংসে কত রান করতে হবে যে তার চারটে ইনিংসের পর অ্যাভারেজ বা গড় হয় 55? কে করতে পারবা? কে করতে পারবা? কেউ কি পারবা করতে? ট্রাই করো। ভাই চেষ্টা করি ভাই, পারবো। হ্যাঁ কত? স্যার, ওই 61। 61, ভেরি গুড। দেখো 61 স্যার। 61, ভেরি গুড। দেখো প্রথম ইনিংসে রান করেছে, প্রথম ইনিংসে রান করেছে কত ভাই 52। দ্বিতীয় সেকেন্ড ইনিংসে রান করেছে, সেকেন্ড ইনিংসে রান করেছে কত ভাই 53, ঠিক আছে। আর থার্ড ইনিংসে রান করেছে কত, থার্ড ইনিংসে রান করেছে 54, ঠিক আছে। আর চতুর্থ ইনিংসের রানটা আমাকে কি বলেছে, ফোর্থ ইনিংসের রানটা আমাকে বার করতে বলেছে। দিয়ে বলেছে এর টোটাল যে চারটে ইনিংস হলো, এই চারটে ইনিংসের রান কত হবে, মানে গড় রান হবে 55। তাহলে তুমি একটা জিনিস বলো আমাকে, তুমি একটা জিনিস বলো আমাকে, সে আমরা ওয়েটেড অ্যাভারেজ যেভাবে করেছিলাম সেইভাবে করবো? তুমি বলবে হ্যাঁ স্যার একদম সেইভাবে করুন। তুমি বলবে স্যার 55 হতে গেলে এটাকে তো 55 হতেই হবে, ঠিক আছে, এটাকে তো 55 হতেই হবে, দিয়ে আমরা ব্যালেন্স করব। তাই 55 যদি হতে হয়, কারণ ওভারঅল 55 আছে, তার মানে এটা তো মিনিমাম 55 হতেই হবে। প্রথমে কত শট, প্রথমে এখানে কত শট, তুমি বলো স্যার প্রথমে 3 শট এখানে, তাহলে 3 আমাকে কি করতে হবে যোগ করতে হবে। তারপরেরটাতে কয় শট, তুমি বলবে তারপরের তারটা 2 শট, তাহলে এখানে 2 যোগ করতে হবে, ঠিক আছে। তারপরেরটাতে কয় শট, তুমি বলবে তারপরটাতে 1 শট, তার মানে এখানে 1 কি করতে হবে যোগ করতে হবে। তাহলে তুমি 55 প্লাস 3 কত 58, 58 থেকে 60 আর এখানে যোগ করলে কত হবে 61। তাহলে লাস্ট ইনিংসে যে তোমাকে রানটা করতে হবে সেটা কত রান করতে হবে 61, তবে ওভারঅল তোমার গড়টা বাড়বে নিশ্চয়। আমি সবার থেকে গড় আমি বাড়িয়ে দিলাম। দেখো 52 রান করেছে আর গড় চাইছে আমি 55, তারপরে 53 রান করেছে গড় চাইছে আমি 55 চারটে ইনিংসের, তারপরে 55 রান 54 রান করেছে গড় চাইছে 55, মানে অ্যাভারেজ সব কটার থেকে বেশি। তার মানে লাস্ট ইনিংসে যে রানটা করতে হবে নিশ্চয়ই সবার থেকে বেশি রান করতে হবে, আর এমন বেশি রান করতে হবে যাতে সবার মধ্যে ব্যালেন্স করে আমার 55 রান দাঁড়ায়, হ্যাঁ কি না। সেই জন্য আমার রানটা অ্যাভারেজের থেকে অবশ্যই বেশি হবে, সেই জন্য রান করতে হয়ে গেল আমার 61। বোঝা গেছে? বোঝা গেছে? কিন্তু আমরা ওটা মাইনাস কেন করলাম 52 আর 55 মাঝে? ভাই বুঝলাম আমার না স্যার। অ্যাভারেজ দরকার কত, অ্যাভারেজ দরকার কত 55, কিন্তু আমি রান করেছি কত ভাই 52, 3 শট আছে না অ্যাভারেজের থেকে। কিন্তু ওটা তো ফোর্থ ইনিংস আমার 3 রান প্লাস করতে হবে না? হ্যাঁ তো -3 থেকে এখানে +3 করলাম তো, 3 রান শট করেছি, তাহলে 3 রান বেশি করতে হবে যদি আমি বেশি অ্যাভারেজ পেতে চাই। তাই বলছি, ওটা যদি প্লাস করি কোনো অসুবিধা নেই তো? না প্লাস কেন করব আমি, আমার শর্ট আছে আমি বাড়াবো রান, সোজা কথা। এইখানে আমার শর্ট আছে সেই জন্য আমি রান বাড়াবো, এখানে আমার 1 শর্ট আছে সেই জন্য আমি 1 বাড়াবো, এইভাবে ক্যালকুলেশন করবো। ও আচ্ছা, বেশ বুঝে গেছি। ওয়েট অ্যাভারেজ লাগলো তো? ওয়েট হ্যাঁ অ্যাভারেজ। ওয়েটেড অ্যাভারেজ লাগবে, হ্যাঁ ওয়েটেড অ্যাভারেজ লাগানো। বেশ, যদি পারো এই রানটা করে দাও আমাকে পঠাম করে, শট করে দাও শট করে। ভাই 49 হবে। ভেরি গুড, 49। কত হবে 49? A cricketer scores 40, 42, 46 and 48 run in 4 innings. What should be the score of the 5th innings? তো average be 45। দেখো ভাই ভালো করে দেখো, প্রথম ইনিংসে করেছে 40, তারপরে করেছে 42, তারপরে করেছে 46 এবং
তারপরে করেছে 48, 49 এবং লাস্ট ইনিংসে কত রান করতে হবে যাতে আমার অ্যাভারেজ 45 দাঁড়ায়। ঠিক আছে, এবার তুমি আমাকে একটা জিনিস বলো ভাই, 45 যদি আমি অ্যাভারেজ, যদি ওভারঅল অ্যাভারেজ যদি 45 পেতে চাই, তাহলে এটাকে তো প্রথমে তো আমাকে 45 লাগবেই, অ্যাভারেজ তো লাগবে, অন অ্যান অ্যাভারেজ তো লাগবে। আমি হট করে তো 10 রান করতে পারি না, অন অ্যান অ্যাভারেজ 45 লাগবে ফিফথ ইনিংসে। ঠিক আছে, মানে ফিফথ ইনিংসে আমার 45 লাগবে। এটা ফোর্থ, আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে ফার্স্ট। ঠিক আছে ভাই? আচ্ছা, তাহলে তুমি বলো যদি 45 আমার অ্যাভারেজ হতে চাই, তাহলে প্রথমে তো 5 রান কম করেছি, তাহলে 5 রান এখানে বাড়াতে হবে। ঠিক আছে, তারপরটাতে 3 রান কম করেছি, তাহলে এখানে 3 রান কি করতে হবে, বাড়াতে হবে। তারপর একটা 1 রান বেশি করে দিয়েছি অ্যাভারেজের থেকে, ঠিক আছে, প্লাস 1 আছে, তাহলে এখানে 1 রান কমাতে হবে। তারপর এটাতে 3 রান বেশি করে দিয়েছি, তাহলে 3 রান বেশি করে দিয়েছি মানে 3 রান কমাতে হবে। এইভাবে করবা, যেটা বেশি আছে সেটা কমাও, যেটা কম আছে সেটাকে বাড়াও, তবেই ব্যালেন্স হবে। +3 -3 কেটে গেল, 5 থেকে 1 বাদ দিলে কত হবে, 4। ঠিক আছে, তাহলে 45 + 4 কত হবে, 49 হবে তোমার হচ্ছে আলটিমেট অ্যাভারেজ বা আলটিমেট রান, যেটা তোমাকে ফিফথ ইনিংসে করতে হবে। বোঝা গেছে? এইভাবে করবা ভাই, কোনো টোটাল করে করার দরকার নাই, 5টা ইনিংসে গড় এত বাদ দেবা কোনো দরকার নেই, ডাইরেক্ট করবা, ফটাফট হয়ে যাবে। ঠিক আছে, সবার সবার গ্রান্টেবল হচ্ছে, গ্রহণযোগ্য হচ্ছে জিনিসগুলো? আশা করি আচ্ছা গ্রহণযোগ্য হচ্ছে ভাই। তোমাদেরকে আমি বেস্ট পদ্ধতি শেখাবো, কোনো রকম ভাবে যে তোমরা যেন আর 10টা ছেলে থেকে পিছিয়ে না থাকো। হ্যাঁ, ঠিক আছে, স্যার আপনার ওই টেস্ট থেকে এই সাইডে চলে রাখুন না, মানে কত নম্বর অঙ্কটা ঠিক বুঝতে পারছি না। 50, টেস্টটা আপনার, হ্যাঁ হ্যাঁ, 50 ফেসটাকে ওইখানে রাখা ছাড়া উপায় নাই ভাই, সেজন্য ওখানেই রেখেছি। বেশ, এই জায়গায় করে দিলাম। দেখো, এই অঙ্কগুলো ভয়ানক ইম্পর্টেন্ট, মানে ভয়ানক মানে 3 স্টার বানিয়ে দাও, 3 স্টার। ঠিক আছে, অঙ্কতে তুমি খুব পরীক্ষায় দেখতে পাও। দেখো, ডিটেলসে করাবো, ঠিক আছে, ডিটেলে করাবো, ঠিক আছে, আবার এক্সামেও কিভাবে করতে হবে সেভাবে করাবো। ঠিক আছে ভাই, দুটো পদ্ধতিতে করাবো। দেখো, বলেছে এ ক্রিকেটার হ্যাজ এ সার্টেন অ্যাভারেজ অফ রানস ইন 8 ইনিংস। ঠিক আছে, একটা ক্রিকেটারের কিছু নির্দিষ্ট রানের গড় থাকে 8 ইনিংস পর্যন্ত, কিন্তু নবম ইনিংসে, 9th ইনিংসে তিনি 100 রান করেন। নবম ইনিংসে সে কত রান করেছে, 100 রান করেছে। তার ফলে তার গড় রান কত বৃদ্ধি পেয়েছে ভাই, 9 রান বৃদ্ধি পেয়েছে। তাহলে তার নতুন গড় রান কত, তাহলে তার নিউ যে অ্যাভারেজ রান ছিল সেটা কত? কেউ কি করতে পারবে? কেউ কি করতে পারবে? স্যার ওটা এক্স ইনক্লুড এক্সক্লুড ওই মেথডটা হবে? করতে পারিস, করতে হবে। পারিস। হুম, দেখো, আমি তোমাকে আগে একটা ভালো পদ্ধতিতে শিখিয়ে দিই, দেখো ভালো করে দেখবা। বলো, আমি 8টি ইনিংস পর্যন্ত কত রান ছিল আমি জানি না, আমি ধরলাম 8th ইনিংস পর্যন্ত যে রানটা ছিল সেটা অ্যাভারেজ যে রান ছিল। ঠিক আছে, 8th ইনিংসের যে অ্যাভারেজ ছিল, এভি যে অ্যাভারেজ, তুমি ধরে নাও এক্স ছিল অ্যাভারেজ। ঠিক আছে, এক্স ছিল অ্যাভারেজ। ঠিক আছে, 8 ইনিংসের অ্যাভারেজ মানে গড় ছিল এক্স। তাহলে টোটাল রান কত হবে, 8 ইন্টু এক্স, 8x হবে টোটাল রান। এটা হবে টোটাল। তুমি বলবে হ্যাঁ স্যার, টোটাল হয়ে গেল এটা, টোটাল 8x হয়ে গেল। এইবার 8x রান সে 8টা ইনিংস পর্যন্ত টোটাল করেছে, এক্স এর জায়গায় 100 বসাও, 200 বসাও, যা ইচ্ছা হবে। কিন্তু লাস্ট ইনিংসে সে কত রান করেছে, 100 রান করেছে, মানে সেঞ্চুরি মেরেছে। তাহলে টোটাল রান এটা হয়ে গেল 8x, 8টা ম্যাচ পর্যন্ত অ্যাভারেজ প্লাস 100 রান লাস্ট ম্যাচে, টোটাল হয়ে গেল। এবার এই সংখ্যা কটা যদি গড় করতে যায় বা এই ইনিংসে যদি গড় করতে যায়, আমি কি করলাম, 9 দিয়ে ভাগ করে দিলাম বা 9, তাহলে কি হয়ে যাবে, গড় আগের গড়ের চেয়ে 9 রান বেড়েছে। তাহলে আগে গড় কত ধরেছিলাম, আমি এক্স ধরেছিলাম, তাহলে এখন হয়ে যাবে x + 9। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? আশা করি বোঝা গেছে। তাহলে তুমি কি করবে ভাই, তুমি যোগ করে দেখো, কোনাকুনি যদি গুণ করো 8x + 100, তাহলে তোমার কি হবে, 9x এর সাথে এর গুণ হবে 9x, আর এটা কত হবে, 9 9 81। তাহলে 9x + 9 9 81। তুমি বলবে হ্যাঁ স্যার। তাহলে 9x থেকে 8x বাদ গেল, তাহলে কত x পড়ে থাকলো, তুমি বলবে স্যার x পড়ে থাকলো। আর 100 থেকে 81 বাদ গেলে কত হবে, তুমি বলবে স্যার 19। তাহলে x মানে কি, পুরাতন গড়, 8টা ইনিংস পর্যন্ত গড়। তাহলে 8টা ইনিংস পর্যন্ত গড় রান কত ছিল, 19 রান।
কিন্তু পুরাতন গড় বলেনি, নতুন গড় রান কত। তাহলে 19-এর সাথে আগে এবার নতুন গড় কত বেড়েছে? 9 বেড়েছে। তাহলে 19-এর সাথে 9 যোগ করে দিলা, তাহলে কত হবে? 19 আর 9 কত হবে? 28। ঠিক আছে ভাই, এটা হয়ে গেল তোমার ডিটেইলড মেথড। তুমি যদি কোনো সময় ভুলে যাও, একটা হ্যাঁ এই লাইনটা, লাস্টের লাইনটা, নতুন গড়টা যেটা। হ্যাঁ, এক্সটা তো কি 8টা ইনিংস পর্যন্ত গড় রান ছিল না এক্স? হ্যাঁ কি ছিল কি ছিল না? তাহলে এক্স এর ভ্যালু 19 বেরোলো, মানে আগে গড় রান কত ছিল? 19, 8টা ইনিংস পর্যন্ত। লাস্ট ইনিংসে এত বড় রান করেছে, এতগুলো রান করেছে, বুক ভরা ভালোবাসা পেয়েছে, 100 রান করেছে, সেজন্য গড় আগের থেকে 9 রান বৃদ্ধি পেয়েছে। নিজে তো বেড়েছে বেড়েছে, সবার বাড়িয়েছে। তাহলে 19 ছিল ওল্ড অ্যাভারেজ, এটা হলো নিউ যেটা অ্যাড হয়েছে। তাহলে নিউ অ্যাভারেজ কত হলো? 19 আর 9 যোগ করলে নিউ অ্যাভারেজ হয়ে গেল 10। নবম ইনিংসের অ্যাভারেজ হয়ে গেল কত? তুমি বলবে স্যার 28 রান। বোঝা গেছে? হ্যাঁ, ঠিক আছে, বুঝে গেছি। কিন্তু পরীক্ষার হলে তুমি কিভাবে করবা? ঠিক আছে, পরীক্ষার হলে তুমি কিভাবে করবা সেটা তোমাকে আমি এখন শেখাচ্ছি। তাহলে এটা ডিটেলস হয়ে গেল। কোনো পরীক্ষায় যদি তোমাকে ডিটেলসে কেউ করতে দেয় তুমি করে দিবা। কোনো বাচ্চাকে যদি তুমি পড়াতে চাও ক্লাস 7, 8, 9 তাকে তুমি এভাবে করাবা। ঠিক আছে, আচ্ছা বেশ। এবার তুমি যদি কোনো সময় পরীক্ষায় করতে চাও, তুমি দেখবা যে 9টা ইনিংসের রান কত বেড়েছে। তুমি বলবো স্যার যে 9টা ইনিংসে যে রান, ইনক্লুড কেসে নিউ অ্যাভারেজ ধরতে হয়, তোমাদেরকে বলেছিলাম তো। তাহলে 9টা ইনিংসের রান 9 করে বাড়লে 9 9 কত বাড়ছে ভাই? 81। 9 9 কত বাড়ছে? 81। দিয়ে কি করবা? 100 যে রান করেছে লাস্ট রানে, তাহলে 100 থেকে 81 কত কম হচ্ছে? তুমি বলবে স্যার 100 থেকে 81 কম হচ্ছে কত? 19। তাহলে 19 যেটা ছিল সেটা আগের রান ছিল, বা আগের রানের গড় ছিল। তাহলে 19 হয়ে গেল, কিন্তু এখন রান কত বৃদ্ধি পেয়েছে? 9 বৃদ্ধি পেয়েছে। তাহলে 19 প্লাস 9 যোগ করে দেবা, ডাইরেক্ট বেরিয়ে যাবে কত? 28। এটা হয়ে যাবে তোমার নিউ অ্যাভারেজ। হয়ে গেল। ঠিক আছে ভাই, তাহলে 9th ম্যাচে বেড়েছে কত অ্যাভারেজ? 9 করে বেড়েছে, তাহলে 9 9 কত বাড়লো? 81 বেড়েছে। ঠিক আছে, কিন্তু লাস্ট ম্যাচে কত রান করেছে? 100 রান। তাহলে 100 থেকে 81 যদি বাদ দেওয়া হয়, তাহলে যেটা বেরোবে সেটা কি বেরোবে? পুরাতন অ্যাভারেজ, 19 রানের অ্যাভারেজ। এবার 19-এর সাথে যেহেতু ওল্ড অ্যাভারেজ 9 যোগ করে দেবা, যেহেতু নিউ অ্যাভারেজ বার করতে বলেছে, যোগ করে দিলাম। 19 আর 9 কত হবে? 28। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল তোমার এক্সামের অ্যাপ্রোচ। ঠিক আছে, এক্সপেক্টস না ধরে। আর এটা হয়ে গেল তোমার হচ্ছে ডিটেলড অ্যাপ্রোচ, যদি কোনো সময় এই ট্রিকটা বা এই মেথডটা তুমি ভুলে যাও। দিস ইজ নট এ ট্রিক, দিস ইজ অ্যাপ্রোচ। ঠিক আছে, আমি তোমাদের ট্রিক শেখাই না, ঠিক আছে, অ্যাপ্রোচ শেখাই, যাতে কনসেপচুয়ালি মনে থাকে। ট্রিক ভুলে যাবে, এক্স ওয়াই জেড ধরে বলে দেবো। বলো। স্যার এখানে যদি বলতো মানে অ্যাভারেজ 9 কমেছে, তাহলে ওখানে 100 সঙ্গে 81 যোগ করতাম নাকি? 100 সাথে 81 যোগ করতাম, আসছে ওই অঙ্ক মানে আসছে, যদি ওই অঙ্কতেও আসছে, কমে যাবে, অ্যাভারেজ কমে যাবে, সে অঙ্কও আসছে। এটা করো আগে, এটাকে করো। একটি ক্রিকেটারের 11টি ইনিংস পর্যন্ত কিছু নির্দিষ্ট গড় রানে রান করতে থাকে। 12তম ইনিংসে 99 রান করে, যার ফলে তার সমস্ত রানের গড় 5 করে কমে যায়। ঠিক আছে, তাহলে 12তম ইনিংসের পরে তার গড় রান কত ছিল? বার করো, সাই করে বার করো ভাই। 34 হবে। হ্যাঁ, 34 হবে। 34 তো হতেই পারে না, যেটা কোনো ফাইজুল বলছিল ওই অঙ্কটাই। ঠিক আছে, একই রকম অঙ্ক। বলো, 11টি ইনিংসে কিছু নির্দিষ্ট রান করে এবং 12তম ইনিংসে 99 রান করে, তার ফলে তার গড় রানের অ্যাভারেজ 5 কমে যায়। মানে 99 রান করেও গড় অ্যাভারেজ কমে যাচ্ছে। তার মানে আগে যে রানগুলো করতো সেগুলো বেশি বেশি রান করতো, বেশি বেশি রান করতো, হ্যাঁ কি না? তুমি বলবে হ্যাঁ স্যার বেশি রান করতো, তবেই না 99 রান করার পরে রান কমে যাচ্ছে। তাহলে তুমি বলো 12টা ম্যাচে, না শোনো, 12টা ম্যাচে কত করে রান কমেছে? কত করে রান কমেছে? 5, 163 স্যার। না 165, 165। না না না, দেখো দেখো 12তম ইনিংস আগে কত রান করেছে বলো? এটা 90 রান করেছে না 99 রান করেছে? বেশ, ঠিক আছে, 12তম ইনিংসে তার রান করেছে সেটা হতো কত? 99 রান করেছে। ঠিক আছে ভাই, সরি, এটা টাইপিং মিস্টেক আছে,
এটা 90 হবে। হ্যাঁ, তাই বলছি, মিলছে না কেন। এটা 90 হবে, ঠিক আছে। 99টা 90 করে নেবা, ঠিক করে নেবা। তাহলে 12তম ইনিংসে সে কত রান করেছে? 90 রানস, ঠিক আছে, RUNS রানস। এর ফলে তার কি হচ্ছে, 195 তাহলে দাঁড়াও, 145 হবে। এর ফলে তার রান কত করে কমেছে ভাই? 90 রান করার ফলে 5 করে অ্যাভারেজ কমে গেছে। তাহলে 12টা ইনিংসে যদি 5 করে কমে, 5 করে কমে, তাহলে কত টোটাল কত কমেছে? 5 বারং 60 কমেছে, হ্যাঁ কি না? তাহলে 60 কমেছে। তুমি বলবে হ্যাঁ স্যার 60 কমেছে। এইবার বলো আমাকে, 60 যদি কমে তাহলে আগে যে রানটা করতো সেটা আরো বেশি রান করতো। তাহলে লাস্ট ম্যাচে 90 রান করেছে, তার সাথে 60 যোগ করে দাও। তাহলে 60 যোগ করলে কত হবে? 150 রান করেছে, 150 রান। তাহলে আগে যে গড়টা ছিল, মানে 11তম ম্যাচ পর্যন্ত, তাহলে 11তম ম্যাচ পর্যন্ত গড় রান কত ছিল? 150, ঠিক আছে। এইবারে অ্যাভারেজ কত কমে গেছে? 5 কমে গেছে। তাহলে নতুন গড় যেটা হবে আফটার 12 ইনিংস কত হবে? 145। ব্যাস। ফাইজুল, বুঝতে পেরেছো কি করলাম? বুঝতে পেরেছো? স্যার। হ্যাঁ স্যার। কমে গেলে বাড়াবো, আর যদি বেড়ে যায় তাহলে কমাবো, ব্যাস। এটাই ব্যালেন্স, অনলি ব্যালেন্স। 12তম ইনিংসে রান করেছে 90, তার ফলে গড় কমে গেছে, সব ইনিংসে রান গড় কমে গেছে। তার মানে আগে যে রান করতো নিশ্চয়ই বেশি রান করতো, 11তম ইনিংসের গড় বেশি ছিল। এবার গড় যেহেতু কমেছে, কম রান করলে বলে তো সবার গড় কমিয়েছে। তুমি বলো স্যার 12তম ইনিংসে যদি -5 করে কমে, তাহলে টোটাল কত কমেছে? 60 কমেছে। তাহলে নিশ্চয় 90 এর সাথে 60 যোগ করে দিলাম, তাহলে আগে যে গড় ছিল সেটা পেয়ে গেলাম আমি ডাইরেক্ট। কত? 150 রানের গড় আগে ছিল। কততম ইনিংস পর্যন্ত? 11th ইনিংস পর্যন্ত, 11th ইনিংস পর্যন্ত গড়। এবার নতুন অ্যাভারেজ 12তম ইনিংসের পরে অ্যাভারেজ বার করতে বলেছে। এবার 12তম ইনিংসের পরে যদি 5 করে কমে যায়, তাহলে 150 - 5 কত হবে? 145 হবে নতুন অ্যাভারেজ। আমার নেটে কোনো প্রবলেম হচ্ছে না তো? আশা করি হচ্ছে না তো? আমার ভয়েস, ভিডিও, অডিও, আপনি মাঝে মাঝে আপনার অডিও ফিরে যাচ্ছে মাঝে মাঝে, ক্যাচ ক্যাচ আমার ক্যাচ ক্যাচ অডিও করছে। কাটছে? হুম, এই audio আমার কাটছে। অডিও কাটছে? তাহলে তোমাদের নেটের প্রবলেম হয়, আমার কোনো নেটের প্রবলেম নেই। জেনিমা কি হচ্ছে, নেটে প্রবলেম হচ্ছে? যাচ্ছ আসছো, যাচ্ছ আসছো। হ্যাঁ, দেখতে পাচ্ছি না। এই যা, আমি তো দেখতে পাচ্ছি না। শুভ, কালকে একবার ল্যাপটপটা নিয়ে আসবে, হ্যাঁ, মানে পেন ড্রাইভ দেবো, না হলে তো একবার নিয়ে আসবে, রেকর্ড পেনগুলো আপলোড করবো। বেশ, এই রানটা করো, এই 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 অঙ্কটা করো, 52 নম্বর অঙ্ক করো। আর 2 দিন লাগবে অ্যাভারেজ শেষ করতে, ঠিক আছে ভাই? ভাই 50 হবে? 50। ইয়েস, 50, 50 ঠোক দিয়ে, যে পারবে 50 সে পারবে। বলো 50 কার কার বেরিয়েছে? হয়ে 50 গেছে ভাই, বলো, হয়ে হাত গেছে তোলো, ভাই। যার যার 50 বেরিয়েছে হাত তোলো। আমি দেখেলি শুভদীপ, তারপর ফাইজুল, আর আর মেয়েদের মধ্যে কারো বেরোয়নি? 2 জন মাত্র, রাকেশ হয়নি। আরে শুভজিৎ, খুব সিনেমা দেখছিস শুনলাম, দুপুরবেলা ফোন তুলছিস না, ফ্লাইট মোড করে সিনেমা দেখছিস। না স্যার, আজকে আমার খেয়ালই ছিল না জিডির ব্যাচ আছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই ঠিকই, বর্ষায় সব বুদ্ধি সব ধুয়ে চলে গেছে। বেশ চলো, কোনো ব্যাপার নাই, আমি মনে পাড়ি দেবো মাঝে মধ্যে, তাহলে হয়ে যাবে। দেখো, বলেছে একটি ক্রিকেটার 10টি টেস্ট ম্যাচে স্কোর করেন, দাঁড়া কি লেখা আছে, একটি ক্রিকেটার, একটি ক্রিকেট প্লেয়ার 10টি টেস্ট ম্যাচ খেলেন এবং 11তম টেস্ট ম্যাচে তিনি 100 রান মানে সেঞ্চুরি মেরেছে, যার ফলে তার গড় রান 5 বেড়েছে। তাহলে নির্ণয় করো প্লেয়ারটির বর্তমান গড় রান কত। সাই করে করো তো, সাই করে করো, তোমায় করতে হবে, করো 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 50। করো। আগের মতোই করো, বলো কত বেড়েছে, বলো। 5 বেড়েছে, কটা ম্যাচে? 11টা ম্যাচে। 11টা ম্যাচে পর্যন্ত তো লাস্ট করেছে, তাহলে ইনক্লুড কেস নিউ অ্যাভারেজ ধরতে হবে। 11টা ম্যাচে যদি 5 করে বাড়ে, তাহলে টোটাল কত বেড়েছে ভাই? 5 11 55 বেড়েছে, ঠিক আছে। বাড়লে তুমি কি করবা? বাড়লে তুমি কি করবা? লাস্ট ম্যাচে কত রান করেছিল? 100 রান। তাহলে তুমি যদি এইখান থেকে 55টা বাদ দিয়ে দাও, 100 থেকে 55টা যদি বাদ দিয়ে দাও, 45 যেটা পাবা সেটা পাবা কি? ওল্ড অ্যাভারেজ। মানে ওল্ড অ্যাভারেজের সাথে বেশি রান করেছো বলে তো মানে বাড়ছে রানটা। তাহলে 100 থেকে
100 যে রান করেছো সেটা ডেভিয়েশন যদি তুমি ক্রিয়েট করো, পার্থক্য, সেটা কত আসছে? 55 বাদ দিলে 45। এই 45টা হচ্ছে তোমার ওল্ড অ্যাভারেজ। ওল্ড অ্যাভারেজ মানে কি? মানে 10টা ম্যাচ পর্যন্ত, আপ টু, এখানে লিখে দিচ্ছি আমি, আপ টু 10th ম্যাচ, 10th ম্যাচ, ঠিক আছে? এটা হচ্ছে ওল্ড অ্যাভারেজ আপ টু 10th ম্যাচ, মানে 45 রান। এবার বলেছে 5 বেড়েছে, তাহলে 6 করে 5 বাড়িয়ে দিবা, তাহলে কত হবে? 50। তাহলে এটাই হচ্ছে 11th ম্যাচের পরে নতুন অ্যাভারেজ, ঠিক আছে? ব্যাস এইটুকুই করবা, ব্যাস আর কিচ্ছু নয়। টোটাল বার করবা, বাদ দিবা, এক্স ধরবা, ওয়াই ধরবা, কোনো দরকার নাই, ঠিক আছে? হ্যাঁ স্যার। যাবো নেক্সট অঙ্ক, হাত তুলো। বেশ, 53। দেখো, কোনো প্লেয়ার 10টি ইনিংস পর্যন্ত গড় রান 32, পরের দিন তাকে কত রান করতে হবে যাতে তার গড় রান 4 বৃদ্ধি পায়? ইনক্লুড কেস, ইনক্লুডে নিউ অ্যাভারেজ ধরতে হবে, ঠিক আছে ভাই? তাহলে আগে গড় কত ছিল? 32, 4 বৃদ্ধি পেতে গেলে 4 বা 32 4 কত হবে? 36 রান, ঠিক আছে? 36 রান। এবার দেখো, 4 যদি বাড়ায় কটা ম্যাচে বাড়বে? 10টা ম্যাচে বাড়বে, 11টা ম্যাচে তো বাড়বে না। 10 4 কত হবে? 40। 55 হবে। 40 প্লাস 36 কত হবে? 76 অ্যান্সার। কে কে বুঝতে পারলো না বলো? আরে ইনক্লুড কেস, যে অঙ্কগুলো করছিলাম দুদিন আগে, নতুন অ্যাভারেজ, তাহলে ইনক্লুড হচ্ছে মানে নতুন কেউ যুক্ত হচ্ছে, তার ফলে তার রান কি হচ্ছে? বাড়ছে। গড় রান 4 বাড়াতে হবে, তাহলে 4 বাড়াতে গেলে আগের অ্যাভারেজ কত ছিল? 32, তাহলে নতুন অ্যাভারেজ কত হবে? ইনক্লুড হলে তো নতুন অ্যাভারেজ হবে। 4 গড় বাড়ছে, অ্যাভারেজে বাড়ছে, তাহলে নতুন অ্যাভারেজ কত? নিউ অ্যাভারেজ 36। নিউ অ্যাভারেজ কত? 36। তাহলে নিউ অ্যাভারেজ যদি 36 হয়, 4 বাড়লো কটা ম্যাচের? আগে যতগুলোর রান ছিল, 10টা ইনিংসের রান সবার 4 করে বাড়লো, তাহলে 4 2 40 বাড়লো। তাহলে 36 অ্যাভারেজের সাথে 40 যদি বাড়াও, তাহলে লাস্ট ম্যাচে যে রানটা করবে সেটা তুমি পেয়ে গেলা। কত রান করতে হবে তাকে? 76। মনে পড়ছে সে বয়স ধরে মাস্টারের অঙ্ক, শিক্ষকের অঙ্ক যেগুলো করছিলাম না, ইনক্লুড কেস? ভুলে গেলে এত তাড়াতাড়ি? বললে হবে না ভাই, নাহলে বড় বড় করে করতে হবে। বোঝা গেছে? হাত তোলো। কেউ তো দেখে আসেনি মনে হয়। চলো নেক্সট অঙ্ক করো, এই অঙ্কটা করো, আজকে লাস্ট অঙ্ক এটা করো। 98। 98। 98। 98 যাদের যাদের হয়েছে ঠিক আছে অ্যান্সার। বলছে কোনো একটি প্লেয়ারের 10ম ইনিংস পর্যন্ত গড় রান হচ্ছে 32, মানে 10টা 10th ইনিংস খেলেছে, অ্যাভারেজ কত রান হচ্ছে? 32, ঠিক আছে ভাই? পরের ম্যাচে তাকে কত রান করতে হবে যাতে গড় রান 6 বৃদ্ধি পায়? তাহলে নিউ অ্যাভারেজ কত হবে? 6 বাড়ালে, তাহলে 32 আর 6 কত হবে? 38 হবে। তুমি বলবে হ্যাঁ স্যার 38, কিন্তু 6 বাড়বে কটা ম্যাচে বাড়বে? 10টা ম্যাচে বাড়বে। তাহলে 10টা ম্যাচে যদি 6 করে বাড়ে, তাহলে 10 6 কত বাড়বে? 60 বাড়বে, ইনক্রিজ হবে। তাহলে 800 মানে 38 তো নিউ অ্যাভারেজ, তার সাথে 60 যদি বাড়ায়, তাহলে যে লাস্ট ম্যাচে যে রানটা করেছে সেটা পেয়ে যাবো। 8 আর 6 3 9, তাহলে কত হবে? 98। 98 হচ্ছে লাস্ট ইনিংসে রান, ঠিক আছে? মানে 11th ইনিংসে। হয়ে গেল অঙ্ক, কিছুই আছে? অ্যাভারেজ সাঁই সাঁই করে হবে। স্বরলিপি বুঝতে পারছিস? সারা শব্দ পাচ্ছি না হ্যাঁ দাদা, একটু সমস্যা হচ্ছে কারণ ওইগুলো করিনি মধ্যখানে। মধ্যখানে। বেশ, তোমরা রেকর্ডিং একদিন ক্লাস বাকি ছিল না তোদের? একদিনের না? হ্যাঁ, না দুদিনের? একদিনের দুদিনের হবে। দুদিনের হবে না? বেশ, আমি রেকর্ডিং দিয়ে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, রেকর্ডিং আছে, শুধু আপলোড করতে দেরি। বেশ, ঠিক আছে, চলো আজকে এই অবধি থাকলো, ঠিক আছে? অ্যাভারেজ তোমার কাজ হচ্ছে, যেদিন অঙ্ক করবা, যেদিন ক্লাস থাকবে অনলাইন, সেদিনে বিকেলবেলা পড়তে বসবা। আগের দিনে যতগুলো অঙ্ক হয়েছে চ্যাপ্টারের, আগের দিনের অঙ্ক যে না দেখবে, না করে আসবে, তার পরের দিনের অঙ্ক তার মাথায় ঢুকবে না, সোজা কথা। কারণ চ্যাপ্টার একটু একটু করে আমি লেভেল বাড়াবো, ঠিক আছে? তো সেই অনুযায়ী তোমাকে সব কটা অঙ্ক দেখে আসতে হবে এবং করে আসতে হবে, তবেই তুমি পরে ভাই তারে তাল মেলাতে পারবা। বলো। ভাই একবার একটু বলে দেন না বড় করে ভাই এই অঙ্কটা। বড় করে? একবার ভাই, তাড়াতাড়ি, কুইক কুইক করে। বড় করে করলে তো ওইটাতেই করবি রে, আমি চাই না তুই বড় করে কর ভাই। সেই বড় করে করতে গেলে কিভাবে করতে হবে?
কোন একটি প্লেয়ারের দশম ইনিংস পর্যন্ত গড় রান 32, তাহলে 10টা ইনিংসে যদি 32 করে রান করে, ঠিক আছে, তাহলে কত হবে ভাই? 3 32 320 করলা। এর পরের ম্যাচে তাকে কত রান করতে হবে যাতে গড় রান 6 বৃদ্ধি পায়? তাহলে 11টা ম্যাচ খেলবে, 6 যদি বাড়াও তাহলে 38 হবে। তাহলে 11 38 কত হয়? 8 8 3 11 1 3 4 418। ঠিক আছে, 418 যদি হয় তাহলে 320 থেকে 418 বাদ দিবা, কত হবে? 98 হয়ে গেল ডিটেলসে। ঠিক আছে, হ্যাঁ ভাই, যদি ভুলে যাই। যদি ভুলে যাও এইভাবে রে ভাই, গড় মানে কি, যটা আছে তো যে অ্যাভারেজ পাচ্ছ সেটা দিয়ে গুণ করে দেবা। ঠিক আছে, আর আমি এটা শেখাচ্ছি কেন? এই জিনিসটা তোমার মনে হবে যে এটা সোজা, কারণ এটা ডেটা সোজা আছে। 10 30 320, 10 32 320, 11 38 418, সাঁই সাঁই করে হয়ে গেল, এটা মাথায় তাড়াতাড়ি ঢুকলো। কিন্তু কি হবে না, যদি পয়েন্টটা দিয়ে দেয় 42.25, তখন তোমার অবস্থা হয়ে যাবে খারাপ গুণ করতে করতে। তখন এই জিনিসটা খুব তাড়াতাড়ি অ্যাপ্রোচলি করা যায়। ঠিক আছে, সেই যেমন দেখছিলে না সেদিনকে আমার সেই পার্সেলের অঙ্কগুলো যেটা ছিল, মনে পড়ছে? পার্সেলের অঙ্ক, একটা পার্সেল কম চলে এলো, যে এতগুলো সবার ওজন কমিয়ে দিল 200 গ্রাম করে, একটা অঙ্ক ছিল না 12 নম্বরে না 14 নম্বরে? ওই অঙ্কগুলো সেই ওই রকম হবে তখন। সেই জন্য এই মেথডটা অ্যাপ্লাই তোমাকে করতে হবে, শিখে রাখো, এই মেথডটা তোমার কাজে দেবে। আর যদি মাথায় না আসে, আলটিমেটলি আমার নাম্বারটা পাওয়াটাই তো ব্যাপার, 2 নম্বর আসছে কিনা। ঠিক আছে, বেশ। অতিরিক্ত যখন প্র্যাকটিস করবা তখন এইগুলো খুব তাড়াতাড়ি তোমার, ঠিক আছে, হ্যান্ডি হয়ে যাবে। হ্যান্ডি হওয়াটাই বড় ব্যাপার, মানে হস্তরত হওয়াটাই বড় ব্যাপার। ঠিক আছে, বেশ, চলো। পারবা তো সবাই, সবাই ভালো ছেলে, তোমরা সবাই মাধ্যমিকে পড়েছো, উচ্চ মাধ্যমিকে পড়েছো। উচ্চ মাধ্যমিকে তো অ্যারিথমেটিক থাকে না। ঠিক আছে, তো সেই অনুযায়ী কথা বলো। আগের দিন আমরা কি করছিলাম? জিকে কি করছিলাম? জিকে আগের দিন কেউ বল। ফেস্টিভ্যাল না ভয় ফেস্টিভ্যাল পাচ্ছিস? ফেস্টিভ্যাল না ভয় পাচ্ছিস সব বলতে? বেশ ভালো ভাই, লাগছে না স্যার। ভালো লাগছে না স্যার স্যার? কিছু করার নাই, উৎসবে ফিরবো না স্যার, কিছু করার। উৎসবে আজকে ফিরবো না স্যার, আজকে ইতি উৎসবে স্যার ফিরবা না তো? উৎসবে ফিরবো না, জানি মন খারাপ, উৎসবে ফিরবো না। উৎসবে ফিরতে হবে ভাই, কিছু করার নাই। ঠিক আছে, আসবে ভাই, কিচ্ছু করার নেই, তুমি যে পরীক্ষায় নাও আসবে। বেশ। স্যার আর অন্যান্য জিনিস মুখস্থ হয়ে যায়, মুখস্থ হচ্ছে না তাড়াতাড়ি। না, বহুত খেঁচড়া জিনিস ভাই। তুমি যতক্ষণ পর্যন্ত এর উপর মক দেবা, তুমি দেখবা যে কোনো পরীক্ষা, আর্ট এন্ড কালচার থেকে এত কোশ্চিন আসছে, যে কোনো পরীক্ষায় খুব কঠিন হয়ে যাচ্ছে জিনিসটা। ঠিক আছে ভাই, বেশ, চলো। স্যার মানে মিনিটে মিনিটে অর্গানিক কেমিস্ট্রি মতো রং পাল্টাচ্ছে উৎসব। বেশ, চলো, দেখি 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 উৎসব কোথায় ছিল আর আমাদের? একটা স্লাইড বাকি ছিল, আর একটা স্লাইড বাকি ছিল, দিয়েছেন আমাদের গ্রুপে, দিয়েছেন, আপলোড করেছেন, দেখেন না না, ওইটা আমার আলাদা, গ্রুপে আপলোড করেন। ওটা আলাদা, ওটা আলাদা। যেটা করাচ্ছিলাম সেটা নয়। দেখো, বেশ, যেটা চলো। করাচ্ছিলাম সেটা থেকে ভালো হতো। আচ্ছা, কালকে পরীক্ষাটা সবাই দিয়েছিল না? আমার কোশ্চিন দেওয়াই হলো, 50 নম্বরে একটা সেট ছিল। আজকে কোশ্চিনের উত্তরটা আমি আপলোড করেছি, সবাই দেবা কাইন্ডলি। দিয়েছি ভাই। বেশ, খুব কম ছেলেই দিয়েছে ভাই। বেশ, ওই জন্যই রবিবার রবিবার একটা করে পরীক্ষা নিতে হবে, নাহলে সব ভেস্তে যাবে। বেশ, কোথায় ছিল যেন আর এটা? চলো, আজকে লাস্ট, ঠিক আছে, কিন্তু ইম্পর্টেন্ট বলে করাচ্ছি ভাই, নাহলে আমারও মুখস্থ করতে খুব অসুবিধা হতো ভাই। কিন্তু এতবার এসছে না ভাই, যখন জিকে তে সবাই পারবে তুই পারবি না, না, তখন ওই জায়গাটা খুব ডিফারেন্স ক্রিয়েট হয়ে যায়। এসএসসি দেবা, কিছু করার নাই, করতে তোমাকে হবে। এটাই তো লাস্ট পাতায় আজকে এটা। বেশ, আজকে সোজা সোজা আছে, কোনো অসুবিধা নেই। বেশ, খোলো। এখান থেকে শুরু, হ্যাঁ? প্রথমে লিখবা পাঞ্জাব, হেডিং মার পাঞ্জাব, হেডিং মার আর পাঞ্জাব। একটা স্লাইড নেই দাদা, আর একটা স্লাইড নেই স্যার। আর স্লাইড নেই, ওইটাই শেষ। আর এগুলো তারপর তো কোশ্চিন আছে। এটা তো একটুখানি, এটা তো শেষ। এগুলো তো এবার কোশ্চিন আছে, কোশ্চিন এবার করিয়ে দেবো। তারপরে তোমার কোশ্চিন করলে কি থাকে, মনে থাকে, তাহলে হয়ে গেল। ঠিক আছে ভাই, বেশ। একটু একটু এক্সট্রা ফ্যাক্ট লেখাবো যাতে তোমাদের মনে থাকে, কারণ ওই গুলাও পরীক্ষায় এসছে আমাদের, না করলে হবে না।
দেখো প্রথম লেখো হেডিং মারো পাঞ্জাব। পাঞ্জাব। তুমি একটা জিনিস মনে রাখো ভাই, যেটা তোমাদের করাচ্ছি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর ইম্পর্টেন্ট বলেই করাচ্ছি। একটাও আউট অফ দ্য বক্স আমি জিনিস পড়াই না। আর আমার কত এনার্জিও নাই যে আমি আউট অফ দ্য বক্স পড়াবো, টাইম পাস করাবো তোমাদের, কারণ তোমাদের সময় অনেক দামি। ঠিক আছে, এই সময় তোমার জীবনে তোমাদের ক্রিম টাইম। ঠিক আছে, আমি তোমাদের সময় কোনোভাবে ওয়েস্ট করতে চাই না, কারণ একটা সময় পরে তো তোমার বুদ্ধি খুলবে, তখন তুমি আমাকে গালাগাল দিবা কি পড়িয়েছে না পড়িয়েছে। আমি এটা কোনোদিনই চাই না ভাই। সেজন্য আমি যেটুকু পড়াবো টু দা পয়েন্ট পড়াবো, একদম আউট অফ দ্য বক্স কোনো জিনিসই পড়াবো না। ঠিক আছে, এইটুকু বিশ্বাস রাখতে পারো। বেশ চলো, সেজন্য যেটুকু পড়াচ্ছি চোখ বন্ধ করে পড়বা, চোখ বন্ধ করে মুখস্থ করবা। ঠিক আছে। আচ্ছা, এবার কালকে আগের দিনকে একটা পরীক্ষা হলো, দেখলা ওয়েস্ট বেঙ্গলের পিএসসি মিসলেনিয়াস, তুমি পড়ে দেখবা যে আমার কটা প্রশ্ন কমন এসছে বা আমার পড়ানো কতগুলো জিনিস তুমি পেয়েছো। পাবাই, তুমি গ্যারান্টি। ঠিক আছে, পেতেই হবে। এত বছরের এক্সপিরিয়েন্স একটু তো কাজে লাগাতেই হবে না। দেখো প্রথমে লিখবো পাঞ্জাব। প্রথমে লিখবা লোরি। এটা মনে হয় লিখেছিলাম, লোরি। লোরি। প্রথমে লিখবা লোরি, তারপর লিখবা বাইসাখি, তারপর লিখবা গুরু পরব। গুরু পরব। তাড়াতাড়ি লিখবা, হ্যাঁ হাত চালাবো। এখন আজকে তো গরম নাই, আগের সপ্তাহে গরম ছিল, কষ্ট হচ্ছিল পড়তে। আজকে বেশ বিন্দাস ওয়েদার, ঠান্ডা ওয়েদার, এমনি পড়া হয়ে যাবে। আর আমার বাড়িতে অমলেট ভাজছে, রান্না আসছে মানে কিচেন থেকে, আরো ভালো করে মন বসছে পড়ার। আমার না অমলেট খেতে খুব ভালো লাগে। তোদের ভালো লাগে তো, না লাগে না ডিমের অমলেট? আপনি আমার একবার বলে খাবার জিনিস হলেই হলো। বিশেষজ্ঞ। আমার স্যার খাবার জিনিস যেন খাওয়া যায় বাস। ভাই তোর তো যে খেতে কোনো খাবার জিনিস আমার যা খাওয়া যায় তাই খাবি তুই, তোর কথা আমি বলছি না। ঠিক আছে, একদম। হুম, বেশ, যাই হোক। দেখো, করলা ফলটা খাই না স্যার, করলা শাকসবজি গুলো খাই না, করলা খেলে তোর এগুলো শরীর বাদ সব হয় না খাই। স্বাস্থ্য তো। বেশ, যে করলা খাবে সেও হেলথ কনসিয়াস। দেখো প্রথমে লিখবা লোরি। লোরি মানে কি? দাঁড়াও এক সেকেন্ড, দাঁড়াও তো ভাই। ওটার নাম হচ্ছে কি, ফেস্টিভ্যাল। সেটা হোলির আগের দিন করে, হোলির আগের দিন করা হয় হ্যাঁ, আগুন জ্বালিয়ে কাঠের মধ্যে। পাঞ্জাব পড়ছিলাম তো, পাঞ্জাব। দাঁড়াও, পাঞ্জাব এটা কি? বেশ, লিখবা প্রথমে লিখবা লোরি। লোরি, লোরির তলায় প্রথমে লিখে নাও কি কি আছে উৎসব একবারে, তারপরে একটু একটু ডিটেলসে লেখাবো, কারণ ডিটেলসে কোশ্চিন আসছে। শুধু এটা আসছে না কোন রাজ্যের উৎসব। প্রথমে লোরি লিখো, তারপর লিখবা বৈশাখী লিখলা, তারপর লিখবা গুরু পরব লিখবা। ঠিক আছে, তারপর লিখবা তিয়া। তিয়ান নয়, তিয়া। তারপর লিখবা মাঘী মেলা। মাঘ, মাঘ মাসে হয় মাঘী, মাঘী মেলা। আর লিখবা বন্দি চোর দিবস। বন্দি চোর দিবস, বন্দি চোর। ঠিক আছে। এটা কিসের জন্য বান্দিপুর দিবসটা? বান্দা ওই কুকুর মালদা, ভাগোরিয়া স্টুডেন্ট অফ দ্য ইয়ারের বান্দা স্যার, কুকুর স্যার মাল। বলতে বলতেছে সেই ভাগোরিয়া ভাগোরিয়া উৎসবের মতো। বেশ, ঠিক আছে। শুভ, যা করিস করিস ভাই, ক্লাসের ভয়েস যেন রেকর্ডিং হয়, একটা কথা মনে রাখ। ঠিক আছে। না ভাই, এ বহুত মুশকিল। দেখি ক্লাসের ভয়েস যেন রেকর্ডিং হয় ভাই আমার। দেখো পাঞ্জাব। প্রথমে এবার এবার লেখো, তোমাদের একটু করে হেডিং দাও। প্রথমে লিখো বৈশাখী। প্রথমে লিখো বৈশাখী। বৈশাখী প্রচুর আসে ভাই। দেখো বৈশাখী থেকে বৈশাখ মাস, বৈশাখ মাসে একটু একটু খেয়াল আসছে না? তাহলে হ্যাঁ স্যার আসছে। লিখবা বৈশাখী হলো বৈশাখ মাসের প্রথম দিন, যা যা পাঞ্জাবিদের নতুন বছরকে, যা পাঞ্জাবিদের নতুন বছরকে নতুন বছরকে অভ্যর্থনা জানায়, অভ্যর্থনা জানায়। ঠিক আছে। আচ্ছা, ইহা শীতের শেষকে প্রদর্শন করে, মানে শীতকালের শেষকে প্রদর্শন করে।
না, শীতের শেষ। আরে বৈশাখ মাসে কি করে শীত আসবে? বৈশাখ মাসে তো শীত শেষ হয়ে যাবে, তাই না? ইহা বৈশাখ মাসের শুরু এবং কি শীতের শেষকে মানে ডিনোট করে বা প্রকাশ করে। ঠিক আছে, যা হোক নিজের ভাষায় লিখবা। ইহা খালসা পান্তের শুরুকে প্রকাশ করে। খালসা পান্ত তোমাদের লিখেছিলাম, খালসা পান্ত কোন গুরু চালু করেন? গুরু গোবিন্দ সিং, তাই তো খালসা পান্ত। ইহা খালসা পান্তের শুরু বা জন্ম দিবসকে ইহা খালসা পান্তের শুরু বা জন্ম দিবসকে ডিনোট করে বা যাই হোক করে লিখে দেবা। ঠিক আছে, বাস এইটুকু লিখে রাখলাম। ঠিক আছে, তাহলে বৈশাখী মেন পয়েন্ট। একটা হাইলাইটার কিনবি সবাই, হ্যাঁ হাইলাইটার অবশ্যই, হাইলাইটার খুবই দরকার ভাই। কারণ ইতিহাসের মতো করে সেই তোদের নোটস বানাচ্ছি না আমি, জাস্ট পয়েন্ট ওয়াইজ গুলো নোট করে রাখতে পরীক্ষার সামনে রিভাইজ করতে খুব সুবিধা হয়। ঠিক আছে, তাহলে বৈশাখী কাকে ডিনোট করে? বৈশাখ মাস। ঠিক আছে, কি হয়েছে বৈশাখ মাসের? বৈশাখ মাসের শুরু পাঞ্জাবিদের নতুন বছরকে ডিনোট করছে, প্লাস প্লাস তোমার কি হচ্ছে মানে শীতের শেষকে বোঝাচ্ছে। পাঞ্জাবিদের নতুন বছর যাকে কার শুরু? খালসা পান্তের শুরুকে দেখাচ্ছে আর কি, বা প্রভাবিত করছে বা দেখাচ্ছে, মানে খালসা পান্ত শুরু এখান থেকে। আচ্ছা, এটুকুই লিখলা, ব্যাস বৈশাখী হয়ে গেল। তারপরে এবার লোরি, এটা যেটা লিখেছি এটা হচ্ছে লোরি। লিখবা, লোরিতে আগুন দেবতাকে পুজো করা হয়, মানে আগুনকে পুজো করা হয় লোরিতে, আগুন দেবতা নয়। ওরা একটাই দেবতা, পাঞ্জাবির একটাই দেবতা মানে গুরু গোবিন্দ সিং, মানে গুরু নানক। গুরু নানককে ওরা মানে বাই গুরুজি কা খালসা বাই গুরুজি কে ফতেহ, তাই বলে তো ওরা। তো বাই গুরু কাকে বলে ওরা? গুরু নানককে, যিনি সবকিছু মানে শিখ ধর্মে স্থাপন করেছিলেন। তাই লোরি আগুন, লোরিতে আগুনকে পুজো করা হয়। ঠিক আছে, এটি হলো একটি কৃষি উৎসব। শুধু স্ল্যাশ স্ল্যাশ দিয়ে লিখবি, লোরি আগুন পুজো স্ল্যাশ দিয়ে কৃষি উৎসব, যাতে তোর রিভাইজটা সুবিধা হয়। এটা হলো কৃষি উৎসব। ইহা পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরে পালন করা হয়। ঠিক আছে, লিখেছো? লিখেছো আশা করি, লিখেছো। তারপর লিখবা গুরু পারাব। গুরু পরব, এখান থেকে অনেক কোশ্চেন আছে। গুরু পরব, গুরু পরব, গুরু মানে কি? শিখ গুরু। ঠিক আছে, মানে শিখদের যে 10টা গুরু ছিল সেই গুরুদের নাম থেকেই গুরু পরবের নামটা এসছে। লিখবা শিখ গুরুদের মৃত্যু দিবসকে উপলক্ষ করে ইহা পালন করা হয়। শিখ গুরুদের মৃত্যু দিবসকে উপলক্ষ করে ইহা পালন করা হয়। ইহা বছরের বিভিন্ন সময়, মানে যে গুরু যে সময় মরেছে সেটাই হচ্ছে গুরু পরব। ঠিক আছে, ইহা বছরে বিভিন্ন সময় পালন করা হয়, কিন্তু গুরু নানক দেবের জন্ম এবং মৃত্যুকালকে বৃহৎ আকারে পালন করা হয়। কারণ গুরু নানক প্রথম গুরু বললাম, কিন্তু গুরু নানকের জন্ম এবং মৃত্যুকে বৃহৎ আকারে পালন করা হয়। ঠিক আছে ভাই, কোনো অসুবিধা নাই তো? হ্যাঁ, এবার হাত ফাত তোল ভাই তোরা, কোনো অসুবিধা না থাকলে। বেশ, বলা কি ফাস্ট হয়ে যাচ্ছে না ঠিক আছে? ঠিক আছে তো? ফার্স্ট হচ্ছে ঠিক আছে। একটু স্লো করবো না? বেশ ঠিক আছে, চলো একটু স্লো করছি তাহলে। তাহলে পাঞ্জাব, পাঞ্জাবে কি করে মনে রাখবা? পাঞ্জাবে বাই গুরুজি দা খালসা বাই গুরুজি দা ফতেহ। তাহলে গুরু যখনই আসবে, গুরু পরব কোথায়? পাঞ্জাবে। তারপরে বৈশাখী, বৈশাখ মাসের শুরুকে বা পাঞ্জাবি নিউ ইয়ারকে কি বলা হয়? বৈশাখী। ঠিক আছে, তারপরে কি বললাম? লোরি, লোরিতে কি করা হয়? যত পারলি হয় বলেছিলাম, যত জমি থেকে যে খড় উঠে বা জমির ধান মানে মানে গমের যে খড়, তিলের যে খড় যেগুলো হয় আর কি, সেগুলোকে ওরা পোড়ায়, যে সেটাকে বলে যে আমাদের পোষ শেষ। ঠিক আছে,
পৌষ শেষ হয়ে গেল, মকর সংক্রান্তি মানে পৌষ শেষ হয়ে গেল, এবার কি গরম শুরু হচ্ছে, সেই জন্য এটাকে দেখায়। আর তাছাড়া কিছু কিছু আছে যেমন হচ্ছে মাঘী বা মেলা, ঠিক আছে, আর বান্দি চোর দিবস, এগুলো সব কোথায় হয়? পাঞ্জাবে হয়। আর একটা লাস্ট লিখবা, বান্দি চোর দিবসটা কি স্যার? বান্দি চোরটা দেখ, বান্দি চোর ওখানে দিবস বান্দি চোর দিবস ওখানে পালন করা হয়, ওটা ডিটেলসটা একটু আমার দেখতে হবে ভালো করে, ওটা অতটা ইম্পর্টেন্টলি কোনোদিনও আসেনি, শুধু এটাই পরীক্ষা ছিল বান্দি চোর দিবস কোন রাজ্যে পালন করা হয়, সেই জন্য পাঞ্জাবটাকে এখানে ইনক্লুড করা হয়েছে, ঠিক আছে। ও ডিটেলস দেখতে হবে, অনেক কিছু তো আসে ভাই এসএসসি তে, যেগুলো এসছে না সেগুলো দেখো রেড কালার করা আছে, ঠিক আছে, রেড কালার গুলো সব পরীক্ষায় আসা, ঠিক আছে। আচ্ছা, এরপরে লিখবো হোলা মহল্লা, এটা একটা লেখা নাই এখানে, লিখবো হোলা মহল্লা, HOL এ হোলা, ঠিক আছে, মহল্লা MOHALLA মহল্লা, ঠিক আছে, হোলা মহল্লা। আচ্ছা, পাঞ্জাবিরা যেখানে থাকে সেখানেই তো দেখবো হাই হোল্লার হয়, ঠিক কিনা, ওরা একটু এনার্জেটিক পার্সন হয়, ঠিক কিনা, তাহলে দেখবো হোলা মহল্লা, মহল্লায় যে পাঞ্জাবি থাকবে সেখানে হাই হোল্লা হবে, মনে থাকবে ট্রিকটা, হোলা মহল্লা মনে থাকবে। লিখবা ইহা এই উৎসব আনন্দপুর সাহিব, কি লিখবা? আনন্দপুর সাহিব, জায়গাটার নাম হচ্ছে আনন্দপুর সাহিব। আনন্দপুর সাহিবে 3 দিন দিবস, 3 দিন যাবত পালন করা হয়। ইহা আনন্দপুর সাহিবে 3 দিন যাবত পালন করা হয়, ঠিক আছে। ইহা শিখদের, ইহা শিখদের নিহান শিখ, বানানটা লিখবা NIHANG, নিহাং। এটা শিখদের একটা গোষ্ঠী, যেমন হিন্দুদের হয় না ব্রাহ্মণ হয়, কেউ ক্ষত্রিয় হয়, কেউ কায়স্থ হয়, তেমনি শিখদেরও অনেক কাস্ট থাকে, সাব কাস্ট, এগুলো কি বলা হয়? নিহাং শিখ, ঠিক আছে। ইহা শিখদের নিহান শিখ। স্যার, এই হোলা মহল্লার পর আমি ঠিক শুনতে পেলাম না, একবার রিপিট করলে ভালো হতো। দেখো হোলা হোলা মহল্লা, মহল্লার পর হোলা মহল্লা কোথায় পাঞ্জাবিরা পালন করে? পাঞ্জাবে হয়। 3 দিন যাবত ইহা আনন্দপুর সাহিবে পালন করা হয়, ঠিক আছে। ইহা নিহান শিখরা পালন করে, কারা? নিহাং, NIHANG, নিহান শিখরা ইহা পালন করে, এটুকুই, আর কিছু লেখাবো না, বাস। পাঞ্জাব এটা কোন উৎসবের জন্য বললেন? কি বলো? কোন উৎসবের জন্য বললেন এটা? এটা হোলা মহল্লার আন্ডারেই পড়ছে, এই হোলা মহল্লাটাই কারা পালন করে? নিহান শিখরা পালন করে, এটাই। বেশ, ঠিক আছে ভাই, নেক্সট লিখবা হিমাচল প্রদেশ, লিখবা হিমাচল প্রদেশ, লিখবা। প্রথমে লিখবা, এগুলো একটাও লিখবা না, প্রথমে লিখবা হালদা, HALDA, হালদা, হালদা, HALDA, হালদা, ঠিক আছে। প্রথমে লিখবা হালদা, তারপরে লিখবা চিথারাউল, বানানটা লিখে দিচ্ছি CHAITRAUL, চিত্রাউল, CHAITRAUL, চিত্রাউল ফেস্টিভ্যাল। ওই দুটো লিখেছো, প্রথমে হালদা লেখো, যেগুলো ইম্পর্টেন্ট অনুযায়ী আমি ডিসেন্ডিং অর্ডারে সাজাচ্ছি, হ্যাঁ। বেশ, প্রথমে হালদা লিখেছো, তারপর লিখবো চিথারাউল ফেস্টিভ্যাল, ঠিক আছে। আচ্ছা, তারপর লিখবা নালওয়ারি ক্যাটেল ফিয়ার, নালওয়ারি ক্যাটেল ফিয়ার মানে গবাদি পশুর জন্য একটা মেলা হয়, নালওয়ারি, নালওয়ারি ক্যাটেল ফিয়ার। তারপরে গোচি ফেস্টিভ্যাল, GOCHI, গোচি ফেস্টিভ্যাল। এগুলো বেশি থাকে না, কিন্তু যেটুকুই থাকে জান জ্বালিয়ে দেয়, সেটা তোমাকে না একটু ভালো করে করতে হবে, উপায় নাই ভাই, ঠিক আছে। নালবাড়ি হয়ে গেল, গোচি হয়ে গেল, ঠিক আছে। নালবাড়ি আর গুচি। হ্যাঁ, গোচি, নালবাড়ি, ক্যাটেল ফেয়ার, গোচি, ঠিক আছে। একটা হলো হালদা, একটা হচ্ছে চিথারাউল, ঠিক আছে। এই 4টে লিখে রাখো।
আর কিছু লিখতে হবে না। এই নালবাড়ির পরে বললেন ক্যাটেল ফেয়ার। নালবাড়ি ক্যাটেল ফেয়ার আর গোচি ফেস্টিভ্যাল, ঠিক আছে। আচ্ছা বেশ, এরপরে লিখবা, যেটা লিখবা সেটা হচ্ছে প্রথমে হালদাকে হেডিং মারবা। হালদা, HALDA, হালদাতে হেডিং মারবা, হালদা, ঠিক আছে। লিখবা, লিখবা ইহা দিওয়ালির সময় পালন করা হয়। ইহা দিওয়ালির সময় পালন করা হয়। 2 দিন যাবত লাহুল ভ্যালিতে, লাহুল স্পিতি বলে একটা জায়গা আছে হিমাচল প্রদেশের, লাহুল ভ্যালিতে ইহা 2 দিন যাবত পালন করা হয় দিওয়ালির সময়ে। দিওয়ালি, DIWA, দিওয়ালির সময়ে কোথায়? লাহুল, LAHUL, লাহুল ভ্যালি। লাহুল ভ্যালি মানে লাহুল উপত্যকায়, হিমাচল প্রদেশে একটা আছে দেখবা, খুব বরফ জমে, লাহুল স্পিতি বলে একটা জায়গা আছে সেখানে। তো লাহুল ভ্যালি হিমাচল প্রদেশে 2 দিন ধরে দিওয়ালির সময় হালদা উৎসব পালন করা হয়, ঠিক আছে। কার উদ্দেশ্যে পালন করা হয়? লিখবা শিষ্কার আপা, দেবীটার নাম লেখো, শিষ্কার, SHISKAR, শিষ্কার আপা, APA, আপা গডডেস, GODDESS, গডডেস। শিষ্কার আপা গডডেসের উপলক্ষে এই উৎসব পালন করা হয়, ঠিক আছে। কোথায়? হিমাচল প্রদেশে, লাহুল স্পিতিতে 2 দিন যাবত দিওয়ালির সময় পালন করা হয়, ঠিক আছে। বাস, এরপরে লিখবা চিত্রায়ুল ফেস্টিভ্যাল। চিত্রায়ুল ফেস্টিভ্যাল, লিখবা চিত্রায়ুল ফেস্টিভ্যাল। দেখো চিত্রায়ুলের চিত্র মানে কি? ছবি, ঠিক আছে। আচ্ছা, লিখবা চৈত্র মাসে, চৈত্র মাসে, চিত্রাউলটা স্যার? হ্যাঁ চিত্রাউল ফেস্টিভ্যাল লিখবা, লিখবা চৈত্র মাসে পূর্ণিমার দিন এই উৎসব পালন করা হয়, চিত্রাউল। এটাকে ফেস্টিভ্যালস অফ পিকচার্সও বলা হয়, একে ফেস্টিভ্যালস অফ পিকচার্সও বলা হয়। আগেকার দিনে দেখবি না মাটির বাড়িতে এরকম খড়ি দিয়ে রং আঁকতো, সাদা সাদা দিয়ে আলপনা আঁকতো, দেখেছিস তো সবাই? ঠিক ওই রকম টাইপসের, হ্যাঁ এখনো আঁকে, ঠিক আছে। ঠিক ওই রকম টাইপসের পূর্ণিমা দিনে পালন করবে, ঠিক আছে। কোথায়? হিমাচল প্রদেশে। চিত্র আঁকবে কোন মাসে? চৈত্র মাসে। চৈত্র দিয়ে চিত্রা, চিত্র দিয়ে ছবি, ঠিক আছে। পূর্ণিমা রাতে ইহা আঁকবে, ঠিক আছে। আচ্ছা বাস, এটাই হয়ে গেল, আর কিছুই নাই। পূর্ণিমা রাজ্য একটা গান আছে না, তাহলে হরিয়ানা, পূর্ণিমা রাতে বলে। হ্যাঁ ফাগুনি পূর্ণিমা রাতে চল পালায়ে যায়, চল। তারপর লিখবা হরিয়ানা, হরিয়ানা, হরিয়ানা। হরিয়ানা ভাই, ক্লাসটাকে একদম সিরিয়াসলি নাও, হ্যাঁ, কারণ এখান থেকে কোশ্চেন আসবে। প্রথমে লিখবা হরিয়ানা, কোথায় গেল হরিয়ানা, 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 হরিয়ানা। এই তো স্যার বৈশাখী, গঙ্গা নবমী, সুরজখণ্ড মেলা। দাঁড়াও দাঁড়াও, আমার নোটসটা বার করি। হরিয়ানা, তোমাদের গ্রুপে একটা PDF দেওয়া আছে, সেখানে দেখবে ডিটেলসে লেখা, যেগুলো লেখা আছে না একটু একটু ডিটেলসে সেখানেও লেখা আছে, সব লেখা নেই, আমি সেগুলো এখানে মেনশন করে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, আসাম গেল, নাগাল্যান্ড, ওয়েস্ট মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, সিকিম, জম্মু কাশ্মীর, হিমাচল, পাঞ্জাব, উত্তরাখণ্ড, তামিলনাড়ু, কেরালা, তেলেঙ্গানা, বেশ, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ। দেখো হরিয়ানা লেখো, প্রথমে লেখো সুরাজ কুন্ড মেলা। এটা পরীক্ষায় যে কতবার আসে তার ঠিক নাই। এবার সুরাজ কুন্ড মেলা, প্রথমে লিখবো সুরাজকুন্ড মেলা, তারপর লিখবো গুগ্গা। গুগ্গা বলে একটা পীর ছিল ওখানে, হ্যাঁ, হরিয়ানার একটা খুব, মানে আমাদের যেরকম পীর থাকে না
খুব মানি পীর বাবা, ঠিক আছে? তেমনি গুগ্গা পীর হচ্ছে হরিয়ানার একটা খুব পপুলার পীর। এবার তাকে উদ্দেশ্য করে ওখানে খুব বড় মেলা হয়, গুগ্গা পীর, ঠিক আছে? তাহলে গুগ্গা নবমী কোথায় পালন করা হয়? হরিয়ানাতে পালন করা হয়, মনে থাকে যেন। তো গুগ্গা নবমীর পাশে গুগ্গা পীর লিখে রাখবা, ঠিক আছে? আর হরিয়ানায় সেরকম কোনো নিয়ে ডান্স অনেক আছে, কিন্তু উৎসব সেরকম কিছুই নাই আইডেন্টিকেবল, ঠিক আছে? শুধু এটা লিখবা। বৈশাখী দেখো হরিয়ানাতে, হরিয়ানা হচ্ছে পাঞ্জাবের পাশের রাজ্য, হরিয়ানা হচ্ছে পাঞ্জাবের পাশের রাজ্য, সেই জন্য পাঞ্জাবে যেরকম বৈশাখী দেখেছিলা একটু একটু হরিয়ানাতেও ছাপ দেখতে পাবা, কিন্তু বৈশাখী হচ্ছে মেনলি হচ্ছে পাঞ্জাবে, ঠিক আছে? সেই জন্য বৈশাখীটা এখানে অ্যাভয়েড করো। গুগ্গা নবমী আর সুরজকুন্ড মেলা এটাই লিখে রাখো, ঠিক আছে? আচ্ছা, তারপর লিখবা রাজস্থান। লিখবা রাজস্থান। রাজস্থানের লেখো তিজ। প্রথমে গঙ্গর লেখো, গঙ্গর। গঙ্গর খুব আছে, GANGAUR, গঙ্গর। তারপর লিখবো তিজ, TEEJ, তিজ। পুষ্কর ফেয়ার, পুষ্কর মানে পুষ্কর যে হ্রদ আছে, পুষ্কর মেলা কোথায় হয়? রাজস্থানে হয়। আর কিছু লিখতে হবে না, ঠিক আছে? পুষ্কর মেলা, তিজ আর গনগর, এই কটা লিখে রাখো। গনগর, গনগর। গনগর, তিজ আর পুষ্কর লেখা হয়ে গেছে সবার? এবার হ্যাঁ বলে দাও। বেশ, ইয়েস স্যার। বেশ। স্যার একটু তাড়াতাড়ি বলেন কেন বলতে? এটা তোমার আস্তে আস্তে তাড়াতাড়ি বলতে বলেন বলে না। সেজন্য আস্তে আস্তে বলছি। বেশ, কোথায় তারপর আস্তে লিখবো আস্তে বলতে বলুন, উত্তরপ্রদেশ। তাড়াতাড়ি বলুন। এবার উত্তরপ্রদেশ, এইবার রামনবমী, ঠিক আছে? রামনবমী লিখবা। রামলীলা যেটা হয়তো সেটা হয়, ঠিক আছে? আচ্ছা, कंस मेला লেখো। আর গঙ্গা উৎসব লিখবো। গঙ্গা মহোৎসব, রামনবমী, রামলীলা আর कंस মেলা, এই কটা লিখে রাখো। আর একটা লিখে রাখতে পারিস কুম্ভ মেলা লেখ। আচ্ছা, রাজস্থানটাকে পুরো লিখে নিলা? রাজস্থানে একটু দুটো লিখাতে হতো ওরকম। বেশ, লেখো, আগে লিখে রাখো। লেখো, লিখেছ? রামনবমী, গঙ্গা মহোৎসব, আচ্ছা, রামনবমী, গঙ্গা মহোৎসব, ঠিক আছে? कंस মেলা, রামলীলা। এর পাশে কমা দিয়ে লেখো কুম্ভ মেলা, KUMBH, কুম্ভ মেলা। জানো তো কুম্ভ মেলা 10 বছর পর পর হয়, 3টে জায়গায় হয় আমাদের কুম্ভ মেলা। কোথায় কোথায়? একটা হরিদ্বারে হয়, একটা এলাহাবাদে হয়, আর একটা নাসিকে হয়। 3টে জায়গায় হয় কুম্ভর মেলা, ঠিক আছে ভাই? বেশ, বেশ। এইবার লেখো, লিখবা এর তলাতেই একটা উত্তরপ্রদেশের পয়েন্টটা একটা লিখবা, খিচেরি, KICHERI, খিচেরি, ঠিক আছে? খিচেরি শব্দটা খিচুড়ি থেকে এসছে, ঠিক আছে? আমরা যেমনি খিচুড়ি খাই না, খিচেরি লিখবা। মকর সংক্রান্তির সময়, খিচেড়ির তলায় লিখবা মকর সংক্রান্তির সময়, ঠিক আছে? উত্তরপ্রদেশে খিচুড়ি উৎসব পালন করা হয়। মকর সংক্রান্তির সময় সবাই খিচুড়ি রান্না করে খায়। তাহলে খিচেড়ি উৎসব কোথায় হয়? উত্তরপ্রদেশে, মনে রাখবো, এসছে পরীক্ষায়, ঠিক আছে? খিচেড়ি। বেশ, ফর দ্য ভেরি নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, বাঙালি নিম্নচাপ বাঙালিটা পুরোই খিচুড়ি, হবে নাকি স্যার? খিচুড়ি। বেশ, খিচুড়ি। আচ্ছা, নিম্নচাপ হলে বাঙালিদের খিচুড়ি। হ্যাঁ, বেগুন ভাজা, খিচুড়ি, বর্ষাকালে আর নিম্নচাপ হলে। বেশ। হ্যাঁ। এখন তো কতজন খাচ্ছে আচ্ছা, তা ঠিক কষা নেই। মাংসটা বলেন, বেশ, চিকেন কষাটা সব বলেন। জায়গায় মাংস ঢুকিয়ে দে তুই। বেশ, তারপর লিখবা। আচ্ছা, রাজস্থানে না পয়েন্ট দিয়ে আর একটা লিখবা, ক্যামেল ফেস্টিভ্যাল লিখবা। ক্যামেল, উট উৎসব, ক্যামেল ফেস্টিভ্যাল। একটু পয়েন্ট করে কষ্ট করে লিখেবা। কোথায় হয়? বিকানের, রাজস্থানের বিকানেরে হয়, BIKENER, ঠিক আছে? ক্যামেল ফেস্টিভ্যাল রাজস্থানের বিকানেরে হয়, এটুকু একটু লিখে রাখবা। বেশ, তারপরে যাও জম্মু কাশ্মীর।
লেখো, তারপর লিখবো জম্মু কাশ্মীর। ঠিক আছে, লিখবা টিউলিপ ফেস্টিভ্যাল, তো আগে লিখেছিলাম মনে হয়, হ্যাঁ লিখেছিলাম তো, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। টিউলিপ ফেস্টিভ্যাল লিখেছিলাম। ইন্দিরা গান্ধী টিউলিপ গার্ডেন কোথায় বসছিল সেটাও লিখেছি। জম্মু কাশ্মীর হয়েছিল। লিখবা হেরাত, লিখবা হেরাত, হ্যাঁ। হেরাত দশমচে, এটাও লিখবা। আর বাহু মেলা লিখবা, বাহু মেলা, হেরাত আর দশমচে, এই কটা লিখবা। বাহু মেলা, দশম আর হেরাত। হুম, ওটা স্যার কি বললেন, দশম চি নাকি হ্যাঁ এটা? বুঝতে দশমচে। পারলাম না, ওটা একবার বলেন উচ্চারণটা। এই ভাই ওদের, ভাই ওই এই অনেক উচ্চারণ গুলো না ওই লোকাল ল্যাঙ্গুয়েজে, তো সেই জন্য অনেকটা আলাদা প্রোনাউন্সিয়েশন হচ্ছে। দশমচে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি কি লিখলা? আমি শিকারা ফেস্টিভ্যাল লিখেছিলাম, মনে আছে? শিকারা ফেস্টিভ্যাল মনে আছে? শিকারা, হ্যাঁ ভাই, ডাল লেকে। ডাল লেকে হয় শিকারা ফেস্টিভ্যাল, ডাল লেক। লিখেছিলাম মনে হয়, হ্যাঁ এক্সট্রা ফ্যাক্টসে লিখেছিলাম। তাহলে টিউলিপ হয়ে গেল, টিউলিপ, ঠিক আছে। ওটা শিকারাটাও লিখে নাও, একবারে রিভাইজ হয়ে যাবে। SHIKARA, শিকারা ফেস্টিভ্যাল। দেখো শিকারা ফেস্টিভ্যাল, টিউলিপ ফেস্টিভ্যাল, হেরাত, দমচে, ঠিক আছে। এই কটা সবটা কোথায় হয়? তোমার হচ্ছে জম্মু কাশ্মীরে। এরপরে মেঘালয় চলে যাবে, মেঘালয় জলদি লেখো। প্রথমে লেখো ওয়াংলা, মেঘালয় লেখো ওয়াংলা, বিশাল ইম্পর্টেন্ট, বিশাল বিশাল, মোটামুটি 2 লাখ বারে পরীক্ষা এসছে SSC তে। ওয়াংলা লিখবা, মেঘালয়া প্রথম হচ্ছে ওয়াংলা। তারপরে লিখবা নংক্রেম, NONGRKREM, নংক্রেম, নংক্রেম। এরপরে যাদের যাদের টেক্সট বুকের সাবস্ক্রিপশন আছে, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারে মারবি ফেস্টিভ্যালস এন্ড ফেয়ার, ঠিক আছে। যে যতগুলা কোশ্চেন দেখছি তুই অ্যাটেম্প করার চেষ্টা করবি, ঠিক আছে। লিখবা ওয়াংলা, ওয়াংলা লিখেছ, ওয়াংলা লেখো, নংক্রেম লেখো। আরেকটা লিখবা, ঠিক আছে, এটা লিখে রাখবা, উচ্চারণটা আজব, উচ্চারণটা আজব। কি আছে? এই শাশ্বত মাইক বন্ধ কর, ঠিক আছে। ভেদিন খেলাম, ভেদিন খেলাম, ভে দিয়েন খেলাম, ভে দিয়েন খেলাম, ঠিক আছে। আর কমা দিয়ে আরেকটা পাশে পাশে লিখবা যে বব দাইলান, BOB বব দাইলান, DYLAN, বব দাইলান ফেস্টিভ্যাল, বব দাইলান, BOB বব, DYLAN, বব দাইলান, বব দাইলান। এবার ওয়াংলার নিচে কয়েকটা পয়েন্ট লিখবো, ওয়াংলার, ওয়াংলার উপর বেসিস করে। ওয়াংলাকে বলা হয় ফেস্টিভ্যাল অফ 100 ড্রামস। কি কি কি? রেজিন কেন না কি একটা বললেন? এই তো, রেজিন কেন না কি রেজিন এই তো এটা বললাম, বেদিন খেলাম। আর কি একটা হচ্ছে বললেন ওটা? বব দাইলান, বব দাইলান, BOB বব, DYLAN, বব দাইলান, ঠিক আছে। এবার ওয়াংলার তলায় সাব হেডিং করো, ওয়াংলার ব্যাপারে কিছু লিখবো। ওয়াংলা লিখবো, ওয়াংলাকে বলা হয় ফেস্টিভ্যাল অফ 100 ড্রামস, মানে একসাথে 100 খানে ড্রামস বাজানো হয়। ফেস্টিভ্যাল অফ 100 ড্রামস, ওয়াংলা লিখবা। ফেস্টিভ্যাল অফ 100 ড্রামস, ইহা গারো জনজাতির লোকেরা পালন করে। মেঘালয় 3টে পাহাড় পড়েছিলাম, গারো, খাসি, জয়ন্তিয়া, মনে পড়ছে? গারো 3টে পাহাড়, তাহলে গারো পাহাড়ের ওপর ওয়াংলা ডান্স করে কারা? গারো জনজাতির লোকেরা, ঠিক আছে। গারো, ইহা গারো জনজাতির লোকেরা কি করে? পালন করে। বন্ধ কর মাইক শাশ্বত। ইহা গারো জনজাতির লোকেরা পালন করে, ঠিক আছে। এই উৎসবে, এই উৎসবে লেখো সূর্য দেবতাকে, সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়। এই উৎসবে সূর্য দেবতাকে উৎসর্গ করে নৃত্য করা হয়, এটুকু লিখবা। উৎসর্গ করে নৃত্য করা হয়। সেই অজ্ঞানরা কবরেছে দেখা যাচ্ছে সেই পাহাড়ের উপরে বসে দাম বাজিয়ে ওই উৎসব।
শাল গাছের গুঁড়ি হয় শাল গাছ, শাল গাছের গুঁড়িকে কাটে, ঠিক আছে ভালো করে বল। মাইক তুই বন্ধ করবি শাশ্বত, নাহলে আমি তোকে মিউট করে দেবো। দেখো শাল গাছের যে গুঁড়ি হয় সেটাকে কাটে, সেটাকে মাঝখান থেকে ফাঁকা করে, ঠিক আছে, দিয়ে এত বড় বড় গুঁড়ি কেটে কেটে বড় বড় ড্রাম করে, ধাম 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 ধাম, ঠিক আছে, তো সেটাকেই বলা হয়, একসাথে অনেকে বাজায়, সেই জন্য ফেস্টিভ্যাল অফ 100 ড্রামস বলা হয়, একসাথে বাজানো হয়, সূর্য দেবতাকে উৎসর্গ করে বাজানো হয়, ঠিক আছে, সূর্য দেবতার নাম হচ্ছে মিশি সলং, ঠিক আছে, ঠিক আছে, কি ব্যাপার, যাই হোক, বেশ। আর বব ডায়লগ, তারপর লিখবা মেঘালয় হয়ে গেল মণিপুর, মণিপুর দেখো, ভাই শেষ করে দেবো ভাই, যা করিস করিস, আজ আর টানবো নাকে, পরের দিন যেন এর ব্যথা আর না নিতে হয়। দেখো মণিপুর, মণিপুরের প্রথম ফেস্টিভ্যাল লিখবা সানগাই, কি লিখবা, সানগাই, SANGAI, সানগাই। সানগাই হচ্ছে একটা হরিণের নাম, ঠিক আছে, এটা হচ্ছে মণিপুরের জাতীয় পশু সানগাই। তারপর লিখবা চিরৌবা, চিরৈবা, CHEIROBA, চিরৈবা, ঠিক আছে, সানগাই চিরোগা। তারপর লিখবা লাইহারোবা, সবগুলো পরীক্ষায় এসছে ভাই কতবার, লাইহারোবা, ইয়োসাং, সাংগাই চিরোবা, লাইহারোবা, ইয়োসাং। আর লাস্ট লিখবা কাংচিনবা, লাস্ট লিখবা কাংচিনবা, KANG, কাং, চিনবা, CHINBA, চিনবা, কাংচিনবা, ঠিক আছে, কাংচিনবা, ঠিক আছে। তাহলে সানগাই, চিরোবা, লাইহরোবা, ইয়োসাং আর কাংচিনবা। মণিপুরেরটা স্পেশালি মনে রাখবা, পরীক্ষায় আসে খুব, ঠিক আছে ভাই, সাংগাই, চিরোবা, কাংচিনবা, মণিপুর সব কটা, বেশ। আচ্ছা একটা কথা বলছিলাম, বেশ ঠিক আছে এখন নয় পর। আচ্ছা এরপরে হেডিং মারবা, প্রথমে হেডিং মারবা সানগাই, সানগাই লিখবা ইহা মণিপুরের জাতীয় পশুর, ইহা মণিপুরের জাতীয় পশুর ওপর উৎসর্গ করে পালন করা হয়, ঠিক আছে, প্রতি বছর নভেম্বর মাসে, প্রতি বছর কোন মাসে, নভেম্বর মাসে, প্রতি বছর নভেম্বর মাসে পালন করা হয়, ঠিক আছে, তাহলে প্রতি বছর নভেম্বর মাসে তোমার ইহাকে পালন করা হয়, ঠিক আছে, তাড়াতাড়ি লিখবা শর্ট শর্ট পয়েন্টে, বেশ। তাই চিরোবাকে লিখে রাখো পাশে, মণিপুরি নিউ ইয়ার বলা হয়, এখানে তো লিখাই আছে মণিপুরি নিউ ইয়ার, চিরোইবা, ঠিক আছে, আচ্ছা। তারপরে লিখবা কাংচিনবা, কাংচিনবার ব্যাপারে একটু লিখে রাখো, লিখবা কাংচিনবাতে পুরীর রথযাত্রার মতো, পুরীর রথযাত্রার মতো জগন্নাথের পুজো করা হয়, পুরীর রথযাত্রার মতো জগন্নাথের পুজো করা হয়। এখানে কাং শব্দের অর্থ হলো রথ, কাং শব্দের অর্থ হলো রথ, মানে মণিপুরীরা রথকে কি বলে, কাং বলে, রথযাত্রার মতো এই পালন করা হয় কাংচিনবা উৎসব, ঠিক আছে, কাং শব্দের অর্থ হলো রথ, ঠিক আছে, কাং শব্দের অর্থ হলো রথ। ইহা শ্রী গোবিন্দজি টেম্পেলে পালিত হয়, এটা পরীক্ষায় এসছে, এই কাংচিনবা উৎসব কোন, মানে কোন, কোথায় পালিত হয়, ইহা শ্রী SHRI, শ্রী গোবিন্দাজি, GOVIN দিয়ে গোবিন্দাজি, শ্রী গোবিন্দাজি মন্দিরে পালিত হয়, যা ইম্ফালে অবস্থিত, মণিপুরের রাজধানীর নাম কি, ইম্ফাল, সেখানে অবস্থিত, ঠিক আছে, মণিপুর হয়ে গেল তার মানে। তারপর লিখবা, তারপর লিখবা সিকিম, সিকিম লেখো, সিকিম প্রথমে লিখবা সাগা দাওয়া, অনেকবার পরীক্ষায় পেয়েছো আশা করি, সাগা দাওয়া। লোসং, LOSNG, লোসং,
সাগা দাওয়া লোসং, সাগা দাওয়া লোসং। সাগা দাওয়া, তারপর লিখবা লোসং। আচ্ছা, সাগা দাওয়া, তারপর লিখবা লোসং। ঠিক আছে, আচ্ছা। আর কিছু লিখতে হবে না, আর সেকওয়াটা লিখে রাখো। সাকেওয়া, সাকেওয়া হচ্ছে ভূমি পূজা, এই তিনটে লিখে রাখো। লোসং, সাগা দাওয়া, সাকেওয়া। ঠিক আছে, তারপর লিখবা ত্রিপুরা, খরচি পূজা। 1 নম্বর খরচি পূজা, ত্রিপুরা লিখবা খরচি পূজা। খরচি পূজা লিখবা। গারিয়া পূজা লেখো, গারিয়া পূজা। খরচি পূজা, গারিয়া পূজা, এটা দরকার নাই। ত্রিপুরা মনে রাখতে তোমাকেই হবে। খরচি পূজা আর গারিয়া পূজা। তারপর লিখবো উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড। প্রথমে লিখবো ফুলদেই আর হারেলা। হারেলা আর একটা জায়গায় পেয়েছিল না, হারেলা, একটু আগে লিখালাম হারেলা। ঠিক আছে, তাহলে ফুলদেই লিখবা আর হারেলা। ঠিক আছে, আর কুম্ভ মেলা এট হরিদ্বার, একটু আগে বললাম হরিদ্বারে। হরিদ্বার কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। না না, হালদা বলেছে, এটা হারেলা, এটা হচ্ছিল হালদা। ওটা হালদা ছিল, HAL দিয়ে হালদা, এটা ছিল হারেলা। ঠিক আছে, ফুল দেই। কুম্ভটা যে উত্তরপ্রদেশ বললেন, আর উত্তরপ্রদেশ হয়, 3টে জায়গায় হয়, কি বললাম। তাহলে মিজোরাম, একটা আসামে বলা হয়। ওটাকে তো পূর্বের মহাকুম্ভ বলা হয়, আসামের হুম, কামাখ্যা দেবীর মন্দির। মিজোরাম, মিজোরাম লিখবা মাইক বন্ধ কর শাশ্বত। ছাপছারকুট, বিশাল ইম্পর্টেন্ট। এবার জাস্ট পেছনে কুট কুট লেগে থাকবে, ডাইরেক্ট কি লাগবা? মিজোরাম। ছাপছারকুট, ফাউলকুট। ঠিক আছে, ছাপছারকুট আর ফাউলকুট। ছাপছারকুটে কি হয় জানো? ছাপছারকুটে দেখো বাঁশ, বাঁশ থাকে, বাঁশকে চিরে চিরে কাবারি বানানো হয়। কাবারি তো দেখেছিস সবাই। কাবারি মানে একটা ছেলে, একজন এইদিকে ধরে এইদিকে ধরে, আর মেয়েরা সেই ফাঁকে ফাঁকে লাফিয়ে লাফিয়ে যে কিতকি কিতকি খেলে না, সেরকম ভাবে ডান্স করে। মানে এরকম করে বাঁশ থাকে, এই পাশে বাঁশ থাকে, মেয়েরা একবার জোড়া লাগায়, একবার ছাড়ে, এরকম এরকম করে, এরকম এরকম করে। ঠিক আছে, ওই ফাঁকে ফাঁকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এটা ছাপ ছাপ। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তারপরে আন্দামান নিকোবর লেখো, আন্দামান নিকোবরে। ঠিক আছে, আন্দামান নিকোবরে লিখবা আসুয়ারি ফেস্টিভ্যাল, আসুয়ারি, যেটাকে শুয়ার উৎসব বা পিগ ফেস্টিভ্যাল বলা হয়, আসুয়ারি। আসুয়ারি ফেস্টিভ্যাল কোথায় বলা হয়? তাহলে পরের দিন আমি সব কটা একবার ভালো করে তোমাদের কাছে ধরে নেবো। ঠিক আছে, আর দেখবা এর পরে যে কোশ্চেন গুলো রয়েছে না এখানে, ওনাম কোন রাজ্যে পালন করা হয়, তোমাদের জন্য কোশ্চেন গুলো আছে, দেখো ভালো করে। ওনাম যেন কেরালায় পালন করা হয়, কোশ্চেন অ্যান্সারও পাশে পাশে দেওয়া রয়েছে। ঠিক আছে, আচ্ছা, কোন রাজ্যে পালন করা হয়। তারপর দেখবা কাটি বিহু, বিহুর একটা উৎসব, ঠিক আছে, আসামে পালন করা হয়। দেখবা এই পরীক্ষায় কোশ্চেন এসে দেখেছো কোন গাছের সামনে পালন করা হয়। কি হবে? তুলসী গাছ, তুলসী ট্রি। বিহু কত ধরনের হয়? ভোগ বিহু বা রঙ্গালী, কঙ্গালী বা কাটি, ভোগালী অথবা মাঘ, এগুলো সব লিখিয়েছি তোমাদেরকে। ঠিক আছে, আচ্ছা, ডিটেলসে লিখিয়েছিলাম। তারপরে ছিল রথযাত্রা কোথায় পালন করা হয়? লর্ড জগন্নাথকে উদ্দেশ্য করে পুরীর, উড়িষ্যার পুরীতে পালন করা হয় রথযাত্রা। ঠিক আছে, আচ্ছা। তারপর লেখা হচ্ছে দেখো পাপেটি ফেস্টিভ্যাল কোন, কাদের ফেস্টিভ্যাল? ঠিক আছে, যারা পার্সি হয় না, পার্সি, ডিক্রো মারো ডিক্রো, গোয়াতে যারা থাকে, ঠিক আছে, আরে মারো ডিক্রো, ঠিক আছে, পার্সিস, ঠিক আছে, তারা পালন করে এটা। ঠিক আছে, পাপেটি ফেস্টিভ্যাল। তারপরে থাইপুসাম, থাইপুসাম কোথাকার?
তুমি জানো তামিলনাড়ু থাইপুসাম লিখেছিলাম। ভাগোরিয়া, ভাগোরিয়া এটাও বলেছিলাম মধ্যপ্রদেশে, ভাগোরিয়া হাট মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র দুই জায়গায় পালন করা হয়। ঠিক আছে, ভাগোরিয়া উৎসব। আচ্ছা, এবার দেখো এখানে কয়েকটা আরো details দেখা আছে। তোষকুম, ঠিক আছে, মারবার কোথায় বলা হয়? হ্যাঁ ওইরকম। তারপর সাও যাও, ঠিক আছে, কিসের উৎসব? গোয়াতে পালন করা হয়, দেখো লিখেছে সাও যাও, ঠিক আছে। ফ্রুটস, ফ্রুটস ওখানে। তারপরে দেখো খিচুড়ি, এখনই লেখা, খিচুড়ি কোথায় পালন করা হয়? মকর সংক্রান্তিতে পালন করা হয়, উত্তরপ্রদেশে পালন করা হয়। ঠিক আছে। আচ্ছা, সূর্যা ফেস্টিভ্যাল কোথায় পালন করা হয়? ত্রিভানন্তপুরম কেরালাতে পালন করা হয়। ঠিক আছে। তারপরে তারতেন ফেয়ার কোথায় পালন করা হয়? গুজরাটে। ঠিক আছে। বামছু মেলা কোথায়? সিকিমে পালন করা হয়। এগুলো সব তোমাদের দেয়া আছে, যাতে তোমরা একবার রিভাইজ করে নিতে পারো, কুইক রিভিশন। আর প্রথমে তো তোমাদের আমি কোশ্চেনই করিয়েছি, মানে এই যে এইগুলো যেগুলো ছিল, এই প্রথমে যে কোশ্চেন গুলো ছিল দেখো ভালো করে, এগুলো তো সব কোশ্চেনই ছিল। আশা করি তোমাদের সবই ক্লিয়ারলি হয়ে যাবে। ঠিক আছে। তাহলে আমাদের 3-4 দিন যাবত এটা চলছিল। তোমার কাজ কি হবে এখন? এটা ভালো করে একবার কুইক রিভিশন করে নেওয়া সমস্ত, তারপরে তোমাকে কোশ্চেন লাগানো, যে তুমি কোশ্চেন পারছো কি পারছো না। যদি পারো তাহলে ঠিকঠাক হবে, না যদি না করো তাহলে ভাই যেখানে ছিল লেভেল সেখানেই আমার বলাই হলো আর তোমার লেখাই হলো। ঠিক আছে, চলো বাই বাই, আজকের জন্য এই পর্যন্ত।